তো নেক্সট যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেই চ্যাপ্টারটা কি আছে, টেবিলস এন্ড ফরম্যাটিং বলতে কি, এক্সেলে তোমরা বিভিন্ন রকম ডেটা ইউজ করেছিলে, ডেটা ক্রিয়েট করেছিলে। ধরে নাও 10টা স্টুডেন্ট আছে, তার মার্কস আর পার্সেন্টেজ, বাংলায় কত, ইংলিশে কত, বা কারো এমপ্লয়ি 10 জন এমপ্লয়ি সেলস, ঠিক আছে, বিভিন্ন ধরনের কার, তার সেলস প্রাইস, এরকম বিভিন্ন ডেটা তোমরা তৈরি করেছি, ঠিক আছে। এবারে সেই ডেটাগুলো তোমরা টেবিল ফরম্যাটে ক্রিয়েট করেছিলে, ঠিক আছে, টেবিল ফরম্যাটে ক্রিয়েট করেছিলে। তো তোমায় ধরো একটা রিপোর্ট প্রেজেন্ট করতে হবে। রিপোর্টটাকে তোমরা যদি টেবিল ফরম্যাটে প্রেজেন্ট করো, তোমাদের অসুবিধা হবে, মানে অসুবিধা হয় মানে কি, দেখতে ভালো লাগবে না অত, ঠিক আছে। তো সেই কারণে আমরা কি করি, আমরা যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা একটা চার্ট, ঠিক আছে, চার্ট বলতে কি হলো, কিরকম আসছে, ধরো একটা বার চার্ট, একটা পাই চার্ট, এগুলো কিরকম সেটা মানে যখন আমি দেখাবো তখন বুঝতে পারবে। তো সেইভাবে আমরা প্রেজেন্ট করছি। তাহলে কি হচ্ছে, যেখানে আমরা প্রেজেন্ট করছি, ধরো তোমার ম্যানেজার বললো যে 10টা এমপ্লয়ি আছে, তাদের টোটাল মান্থলি সেলস এর একটা ডিটেলস আমাকে দাও। তো এবারে টেবিলস হিসাবে যদি দিই, সেটা দেখতে একটুখানি, মানে তার থেকে অসুবিধা নেই, কিন্তু তার থেকে তোমাদের চার্ট হিসাবে দিলে কি হবে, সেটা দেখতে ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, ইন্টারেক্টিং লাগবে। তো সেই জন্য আমরা সেটাকে চার্ট হিসাবে প্রেজেন্ট করছি। তো সেইটাই, এটা শুরু হচ্ছে ভিজুয়াল ডেটা প্রেজেন্টেশন, মানে ডেটা যেটা তোমরা টেবিলে প্রেজেন্ট করছিলে, এটা হচ্ছে ভিজুয়াল ডেটা প্রেজেন্টেশন। কি বলছে এখানে, এক্সেল প্রোভাইডস ভেরি ইউজফুল ওয়েজ টু প্রেজেন্টিং ডেটা ইন গ্রাফিক্যাল ম্যানার, ঠিক আছে, গ্রাফের মাধ্যমে। ইট ক্যান বি ডান, দেখো গ্রাফ তোমাদের মনে আছে, ছোটবেলায় তোমরা একটা গ্রাফ পেপারে সেই ম্যাপের মতো থাকতো, বা ম্যাথস এর সময় করতে, ওই রকম গ্রাফ পেপার যেটা আছে, ওই গ্রাফ পেপারে আমরা বিভিন্ন লাইন টেনে টেনে করতাম, ঠিক আছে, ওগুলোই হচ্ছে গ্রাফিক্যাল। তো এক্সেলে এটা আছে, আর একটু বেটার ওয়েতে আছে। কি বলছি, it can be various ways by creating charts. We can present data visually. However, with the help of pivot chart, we can present data in much more flexible manner. এগুলো সব আসবে, পিভট টেবিল, এগুলো সব আসবে একটার পর একটা। তো ফার্স্টে আমরা চার্ট উইজার্ড দিয়ে শুরু করবো, ইউজিং চার্ট উইজার্ড। কি বলেছে এক্সাম্পলটা এখানে, সেলস ডিটেলস ফর 10 স্টকস গিভেন, the data consists of product code, product type, unit sold, unit per price, revenue earned, ঠিক আছে। Create the following, কি বলেছে, লাইন চার্ট টু শো দ্য ইউনিট সোলস অফ অল দ্য প্রোডাক্টস। তোমাদের এই যে যে টেবিলটা বলছে, এই টেবিলটা দিয়ে দিয়েছে। এই টেবিলটার মধ্যে কি বলছে, ফার্স্ট যে এক্সাম্পলটা কি বলছে, লাইন চার্ট টু শো দ্য ইউনিট সোল্ড। তো এই কটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট P1 থেকে 10 অব্দি আছে, তার ইউনিট সোল্ড হচ্ছে এইগুলো। ইউনিট সোল্ডে 300 থেকে 560 অব্দি রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তো সেইটার ফার্স্ট টাস্ক তোমাদের হচ্ছে ইউনিট সোল্ডের উপর লাইন চার্ট বানাতে হবে। সেকেন্ডটা কি হয়েছে, কলামনার চার্ট টু ডিসপ্লে রেভিনিউ আর্ন, রেভিনিউ আর্ন করতে বলেছে। তো কি বলেছে যে হ্যাঁ, এইটা থার্ডটা কি বলেছে, পাই চার্ট টু ডিসপ্লে দ্য রেভিনিউ আর্নড, বোঝা গেল। তো এই তিনটে চার্ট আমাদের ক্রিয়েট করতে বলেছে, তার জন্য আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে। যে এটা আমি একটা নোটস এখানে বানিয়ে নিয়েছি, তোমরা এটাও ফলো করতে পারো, ঠিক আছে। আমি এইটা এখান থেকে তুলে নিচ্ছি, এটা এখান থেকে তুলে নিলাম, এখানে একটা ওয়ার্কবুক বানিয়ে নিই, ঠিক আছে। এখানে এটা অ্যাড করে দিলাম যেগুলো দিয়েছে। কিছু অ্যাড করা হয়ে গেল প্রত্যেকটা। এবারে কি হচ্ছে, এবারে আমরা ফার্স্ট একটা লাইন চার্ট বানাবো, ঠিক আছে। লাইন চার্ট তোমরা দেখো, স্টেপস তোমরা তোমাদের বই থেকেও দেখতে পারো, বা আমি যে নোটটা বানিয়ে দিয়েছি সেখানেও তুমি দেখতে পারো, বাট আমি করে দেখাচ্ছি তোমাদের এবারে, ঠিক আছে। লাইন চার্ট তো ফার্স্ট কি বলেছে, আমাদের ইউনিট সোল্ড করতে হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট আইডি ইউনিট সোল্ড যেটা আছে সেটা বের করতে বলেছে একটা লাইন চার্টের মাধ্যমে। সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা সিলেক্ট করব ফার্স্ট ইউনিট সোল্ড, যেটা যেটা বলবে আমাদের সেটা সিলেক্ট করে নেবো।
এবারে সিলেক্ট করে ইউনিট সোলটাকে সিলেক্ট করতে হবে। দেখো ফার্স্টে এটা সিলেক্ট করার পর ইউনিট সোল করতে গেলে ওই সিলেক্টে চলে যাবে। সেই জন্য ফার্স্টে এইটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টিপবে, কিবোর্ডে কন্ট্রোল সিটিআরএল যেটা আছে ওটা টিপে নিয়ে ইউনিট সোলটাকে সিলেক্ট করবে। কন্ট্রোল টিপে তুমি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারো, তাহলে কি হবে যে আগের সিলেক্টটা আছে ওটা চলে যাবে না। তো প্রোডাক্ট আইডির পর ইউনিট সোলটা করলাম, করার পরে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পর কি আছে রিকমেন্ডেড চার্ট, এখানে দেখো এইগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা চার্টের, ঠিক আছে, চার্ট রিলেটেড সব দেওয়া আছে এখানে। দেখো এখানে লেখা আছে চার্ট, ঠিক আছে। তো রিকমেন্ডেড চার্টে গেলাম, যাওয়ার পরে অল চার্টসে গেলাম। অল চার্টসে গেলে এখানে প্রত্যেকটা চার্ট রয়েছে, পাই চার্ট, বার চার্ট, এক্স ওয়াই, বিভিন্ন ধরনের চার্ট তোমরা এখানে দেখতে পারবে। তো আমরা কি করবো, ফার্স্ট একটা লাইন চার্ট করতে বলেছে, তো লাইনে ক্লিক করব, করে লাইন চার্টের এটা দেখো এটা দেখিয়ে দিচ্ছে একটা, উপরে হোভার করলে এটা দেখিয়ে দিচ্ছে কিরকম দেখতে হবে। করার পরে এটা সিলেক্ট করে দিলাম, চলে আসলো, বুঝা গেল? এটা হচ্ছে আমাদের লাইন চার্ট চলে আসলো। এবারে তোমরা এই লাইন চার্টটা বিভিন্ন ভাবে এটাকে এডিট করতে পারো, এক তো উপরে এরকম চলে আসবে বিভিন্ন দেখতে এরকম বিভিন্ন যেটা চাও। নেক্সট আসবে হচ্ছে তোমরা ধরো এডিট করতে চাও, এখানে কালার চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে, ধরে নাও কালার চেঞ্জ করবে, লাইনের কালার চেঞ্জ করবে, তোমরা ধরে নাও লাল করে দিলে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে এখান দিয়ে তোমরা এইগুলো সিলেক্ট করতে পারো, একটা টাইপ, ধরো যেটা তোমার ভালো লাগে সেটা করতে চাই, ঠিক আছে। নেক্সট কি করতে পারি আমরা, মানে দেখো এখান থেকে আমরা বিভিন্ন রকম টাস্ক পারফর্ম করতে পারি। হ্যাঁ, এটা রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে এখানে দেখো এখানে রয়েছে চেঞ্জ চার্ট টাইপ, তোমরা যারা চার্ট টাইপটা চেঞ্জ করতে হবে, লাইন চার্ট করেছিলে বলে না লাইন চার্ট করবো না, আমরা পাই চার্টে দেখাবো। এটা করলে এটা আপডেট হয়ে গেল পাই চার্টে, বাট আমাদের এটা লাইন চার্টেই করতে হবে, সেই জন্য আমরা লাইন চার্টই করে দিই, এটাকে লাইন চার্ট করে দিলাম, ঠিক আছে। আরেকটা কি আছে এখানে, তোমরা যদি এখানে যাও, এটা যখন সিলেক্ট করা অবস্থায় থাকবে ডিজাইনে যাবে, ডিজাইনে গিয়ে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করলে এখানে দেখো আসবে, এখানে বিভিন্ন অপশনস আসছে, প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সেস টাইটেল, এখানে লেজেন্ডসে গেলে লেজেন্ডসে গিয়ে বটম দিয়ে দিলে, তাহলে কি হবে তোমাদের বটমটা, বা কেন দিতে বলছি আমি, এই যে লাইনটা যে কিসের লাইন সেটা বোঝা যাচ্ছে না, এটা তোমাদের ইউনিট প্রাইস হতে পারে, রেভিনিউ হতে পারে, প্রোডাক্ট টাইপ হতে পারে, বিভিন্ন হতে পারে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে না, সেই কারণে আমরা এখানে একটা লেজেন্ডটা অ্যাড করে দিলাম। লেজেন্ড মানে হচ্ছে যে একটা লেজেন্ড মানে কি রকম, ধরো পাঁচটা তোমাদের এখানে কালার দিয়ে লাইন রয়েছে, এবার পাঁচটা কালারের কি নাম, কোনটার কি নাম, সেটাকে আমরা লেজেন্ড বলছি, সিম্পল ভাষায়, ঠিক আছে। তো সেই জন্য দিয়ে দিলাম, এই লালটা হচ্ছে ইউনিট সোল্ড। এবারে তোমরা যদি দেখো এখানে 200, 400, 600, 800 করে দেওয়া আছে, ফার্স্টের ইউনিটটা কি আছে 250, সরি 300, ইউনিট সোল্ড 300 আছে, তাই জন্য এটা 200 আর 400 মাঝখানে এসছে, দেখো পয়েন্টটা, এই যে এখানে হোভার করলে এখানে দেখিয়ে দিচ্ছি ইউনিট সোল্ড পয়েন্ট P01, ভ্যালু 300। নেক্সট কত আছে, নেক্সট বলছে 500, সেই জন্য 400 আর 600, এই যে ইউনিট সোল্ড আছে 500। নেক্সট দেখো সেকেন্ডটা কোথায় আছে, এই যে এইখানটাতে 400 আর 500 এর মাঝখানে। এবারে তোমরা বলতেই পারো যে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, বাকি 11টার মধ্যে বাকিগুলো বুঝতে পারছো না, ঠিক আছে। তো তোমরা সেটাও মানে চেঞ্জ করতে পারো সেরকম করে। তোমরা ধরো এখান দিয়ে সেম এটা ক্লিক করলে, ক্লিক করে ডিজাইনে গেলে, লেজেন্ডসে গেলে, ঠিক আছে, লেজেন্ডসে গিয়ে একটা একটার পর হোভার করবে তোমরা এরকম, ঠিক আছে, তাহলে দেখে দেখিয়ে দেবে এখানে এরকম করে, যেখানে তোমাদের যেটা ভাল লাগবে দেখতে, ঠিক আছে, যেটা দেখতে তোমাদের ভাল লাগছে তোমরা সেটা ক্লিক করবে এখানে। ধরে নাও আমি দেখি কোনটা বেটার লাগে সেটা করে দিচ্ছি। টাইটেল ঠিক আছে, চার টাইটেল তোমরা চেঞ্জ করতে পারো, ইউনিট সোলটাকে উপরে নিচে করতে পারো। ঠিক আছে, তোমরা ফর দ্য টাইমিং তোমরা এটাকেই রাখো, এইটাতে তোমরা তাও বুঝতে পারবে একটু হলো, দেখো এবারে বুঝতে পারছো।
যে এখানে কতগুলো পয়েন্ট আছে, প্রোডাক্ট আছে 300, 500, 750 এরকম করে বিভিন্ন প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখানে 11টা প্রোডাক্ট আছে, এখানে 11টা প্রোডাক্ট থাকবে, 11টা প্রোডাক্টের দামটা এরকম করে লাইভ চ্যাটের মাধ্যমে চলে আসে। এবারে এটাকে তোমরা দেখো, এখানে অনেক কিছু পারফর্ম করতে পারবে তোমরা। এবারে সব কটা তো আবার দেখানো সম্ভব না, এখান থেকে চেঞ্জ কালার করতে পারবে, চার্টের কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে ম্যাপের মাধ্যমে এইগুলোকে চেঞ্জ করতে পারবে, বিভিন্ন টাস্ক তোমরা পারফর্ম করতে পারবে। দেখো দেখতে ভালো লাগবে যেটা সেটা রাখতে পারো তোমরা, এটা যেমন দেখতে একটু বেটার লাগবে এটাও রাখতে পারো। তো এই টাস্কগুলো তোমরা বাড়িতে করবে। এগুলো এগুলো আমি দেখালাম না, এটা ইউনিট সোল্ডার হয়ে গেল। নেক্সট কি বলছে আমাদের, দেখো এখানে কি কি আছে। এক আছে এটা, এখানে স্টেপস গুলো দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হলে এটা দেখতে পারো, আমার নোটসটাও দেখতে পারো, সেখানেও বুঝতে পারবে। তো ইউনিট সোল্ডার এটা হয়ে গেছে, এই যে যেমনটা আমি দেখলাম ওরকম করেই এটা হয়েছে প্রোডাক্ট কোড দিয়ে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের বলেছে পাই চার্টটা তৈরি করতে হবে। এটা কিসের ওপর পাই চার্টটা বলেছিল আমাদের? রেভিনিউর ওপর, রেভিনিউর পাই চার্ট তৈরি করতে হবে। বোঝা গেল, রেভিনিউর পাই চার্ট। সেম ভাবে আমরা কি করব, আমরা ফার্স্টে প্রোডাক্ট আইডি গুলো সিলেক্ট করে নেবো, তারপরে সিলেক্ট করবো রেভিনিউটা। রেভিনিউ সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্টে গিয়ে এখানে চলে যাব, এখানে এইখানে দেখো পাই চার্ট দেওয়া আছে অলরেডি, তো আমরা এখান দিয়েও করে দিতে পারি। পাই চার্টেও দেখো বিভিন্ন টাইপ রয়েছে, এখানে তোমরা কোন পাই চার্টটা তোমরা করতে চাইছো সেই পাই চার্টটা তোমরা এখানে রাখতে পারো। ধরো এইটা, এটা দেখতে বেটার লাগছে আমার মতে, আমি এইটা করলাম, এই পাই চার্টটা রাখলাম। কারেক্ট। তো এই পাই চার্টটা রাখলাম। এবার দেখো এখানে না বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের যে কত কি আছে নাম্বার, মানে পাই চার্টটা কেন হয় জেনারেলি, পাই চার্টটা জেনারেলি হয় একটা তোমাদের রাউন্ড শেপ থাকে, তার মধ্যে ধরো 1000টা থাকছে, 1000-এর মধ্যে 5টা ডিভাইস থাকছে, কোনটা 100, কোনটা 200, 500। এবারে সেটা ধরো যেটা 500 সব থেকে বেশি থাকবে 1000-এর মধ্যে, তো সেটা আমাদের ভিজুয়ালি দেখতে খুব সুবিধা হবে। এখানে যদি তোমরা দেখো, দেখো এই যে রেভিনিউ কোনটা সব থেকে বেশি বলছে, এখানে এখানে সব থেকে বেশি রেভিনিউ হচ্ছে P06 এর, যেমন P06 এইটা, P06 এর রেভিনিউ কি হচ্ছে 625, তার পাশে দেখো ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছে 30%। বুঝা গেল, মানে এটা টোটাল যে রেভিনিউ আছে, এখানে যতটা রেভিনিউ আছে তার মধ্যে 30% রেভিনিউ শুধু P60তেই আছে, অটোমেটিক এখানে সেটা দেখিয়ে দিচ্ছে। এবার ধরো সব থেকে কম এইটা দেখতে পাচ্ছি, নীলটায় গেলাম, রেভিনিউ কত আছে, 38,475। এটা হচ্ছে P05, P05 38,475 রেভিনিউ কত পার্সেন্ট দেখাচ্ছে, 2% দেখাচ্ছে রেভিনিউ। ঠিক আছে, এটা রেভিনিউ হচ্ছে 2%। তো এরকম করে এটাকে দিয়ে দিলাম। সেম ভাবে আমরা ধরো এটার ফরম্যাটটা একটু চেঞ্জ করতে চাইছি, ডিজাইনটা চেঞ্জ করতে চাইছি, খুব ভালো একটা ফরম্যাট তোমরা এখান দিয়ে সিলেক্ট করে নিতে পারো। এখানে পার্সেন্টেজ গুলো দিয়ে দিচ্ছে, বাট পার্সেন্টেজ গুলো তোমাদের ওটা দেখতে ভালো লাগছে না, ওটা নিতে হবে না। এখানে ধরো আমরা ধরো এইটা রাখলাম, হুম, এইটা রাখলাম। এবারে কি আছে, অ্যাড চার্ট এলিমেন্টে আছে লেজেন্ডটা নিলাম, লেজেন্ডটাকে নিয়ে আমরা লেজেন্ড গুলোকে সাইডে করে দিই একটা, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। সাইডে করে দিলাম, ঠিক আছে। রেভিনিউ হয়ে গেল। তাহলে আমাদের কি কি হলো, এটা হচ্ছে কি রেভিনিউর জন্য হলো, এটা ইউনিট সোল্ডের জন্য হলো। বোঝা গেল। এখানে শীটের নেমটা চেঞ্জ করে দিই, ইউনিট সোল্ড, রেভিনিউ আর ইউনিট সোল্ডের জন্য আমরা এটা বানালাম। বোঝা গেল। ফার্স্টে কি করলাম, ফার্স্টে করতে হবে হচ্ছে যে ফার্স্টে সিলেক্ট করবো যে এই রোটা তোমাদের দরকার। ঠিক আছে, প্রোডাক্ট আইডি দরকার ছিল ফার্স্টেরটার জন্য, ইউনিট সোল্ডের জন্য প্রোডাক্ট আইডি আর ইউনিট সোল্ড দরকার ছিল, কন্ট্রোল টিপে ইউনিট সোল্ড গেলাম, করে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে রিকমেন্ডেড চার্ট করলাম। ঠিক আছে, তোমরা ধরো যে আরেকটা ধরনের করতে চাইলে হচ্ছে আমি প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট টাইপ, এইগুলো এই না, প্রোডাক্ট আইডি প্রোডাক্ট টাইপ করলে হবে না, নিউমেরিক ভ্যালুই করতে হবে সবসময়। পার ইউনিট প্রাইস করলাম, ঠিক আছে, পার ইউনিট প্রাইস করলাম, করে আমরা এখান থেকে কি কি চার্ট আমরা করতে পারি দেখো। রিকমেন্ডেড চার্ট যেটা আছে, রিকমেন্ডেড চার্ট কোনটা, রিকমেন্ডেড চার্ট মানে তোমাদের ওই স্পেসিফিক যে চার্ট গুলো হতে পারে সেগুলো ওরা রেকমেন্ড করে দিচ্ছে, সেগুলো রেকমেন্ডেড চার্টে আসছে। আর তোমরা অল চার্টে গেলে সব চার্ট পেয়ে যাবে এখানে। কোন চার্ট, আমি ধরে নিলাম এটা হচ্ছে পার ইউনিট প্রাইস, এই চার্টটা করে দিলাম। ঠিক আছে, পার ইউনিট প্রাইস চলে আসলো এখানে, পার ইউনিট প্রাইসের এই চার্টটা চলে আসলো এখানে। এবারে সেম ভাবে এটার কালার তোমরা চেঞ্জ করতে পারো এখান থেকে, সুইচ রো কলম চেঞ্জ চার্ট টাইপ করতে পারো, এখান দিয়ে করতে পারো। ঠিক আছে, আমি চেঞ্জ কালার করে দিচ্ছি, ধরে নিলাম এই কালার, এটা করে দিলাম আমরা। ঠিক আছে, এবার তোমরা ধরো এই লাইন গুলো সরিয়ে দিতে চাও, ঠিক আছে, এখানে ডবল ক্লিক করবে, জাস্ট এর উপর ডবল ক্লিক করবে,
করে কি করবে, ডিলিট করবে। দেখো লাইনগুলো সব চলে গেল এখানে। তোমরা এরকম করে এটা চেঞ্জ করতে পারো। এর উপর সিলেক্ট করবে, এখানে তোমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট স্টাইল করতে পারো, সলিড ফিল করতে পারো বিভিন্ন ভাবে, এগুলোকেও তোমরা চেঞ্জ করতে পারবে। বুঝা গেল? এখানে একটু দিয়ে দিয়েছে প্রোডাক্ট P01, P01 এর কত আছে ইউনিট প্রাইস 250। দেখো 200-300 মাঝখানে আছে, এরকম ভাবে এটা চলে আসলো। বোঝা গেল? তো এইটাই বেসিক্যালি হচ্ছে এটা। আর যেটা থার্ড আছে, এবারে আমি থার্ডটা দেখাবো। থার্ডটা কি বলেছে, 3 নম্বরের যেটা এক্সাম্পলে দুটো লাইন চার্ট হয়ে গেল, then হচ্ছে রেভিনিউ আর্ন হয়ে গেল। এবারে হচ্ছে পাই চার্ট। পাই চার্টে কি বলছে, পাই চার্ট টু ডিসপ্লে দ্য রেভিনিউ আর্ন। ঠিক আছে, পাই চার্টটা এবারে আমরা দেখবো, যেটা সেটা হচ্ছে পিভট চার্ট। ঠিক আছে, পিভট চার্ট কি, এটাও আমরা এক্সেলেই করে থাকি পিভট চার্ট। যেমন আমাদের এর আগে যে গ্রাফগুলো বা চার্টগুলো, পাই চার্ট এগুলো দেখালাম, সেম পিভট চার্ট। পিভট চার্টটা হচ্ছে আরে অ্যাডভান্স লেভেলের একটু। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের প্লাস আরো অনেক ডেটা সেটার মধ্যে আমরা মানে স্টোর করতে পারি, মানে স্টোর নয়, ডেটা ফেচ করতে পারি বিভিন্ন সর্টিং অর্ডারে এরকম। তো এটা আমি যখন করে দেখাবো বুঝতে পারবে। তো আগে থিওরিটা দেখা যাক। Pivot table presents the data in very much flexible way compared to a normal data written in rows and columns. মানে নর্মাল যে আমরা পাই চার্টে, মানে ধরো একটা টেবিল ক্রিয়েট করছি, টেবিলের থেকে আমরা ডেটাটাকে আরো ফ্লেক্সিবল ওয়েতে নিতে চাই। ঠিক আছে, তো তখন আমরা পিভট চার্টটা ইউজ করছি। ইন সামারাইজ, ফিল্টার, অ্যানালাইজ, যেমন বললাম যে সর্ট করতে পারি, ফিল্টার করতে পারি, অ্যানালাইজ অ্যান্ড এক্সপ্লোর দ্য ডেটা in a quick and dynamic manner. Chart complements the pivot table by providing data visualization in graphical manner. It also facilitates connecting it external data source, including the data tables from database software. ঠিক আছে, মানে এখন তো আমরা এক্সেল থেকে করাবো। ভাই ধরো তোমাদের কাছে একটা হিউজ ডেটাবেস রয়েছে, ঠিক আছে, সেই ডেটাবেসের মধ্যে ধরো লাখ, 1 লাখ, 10 লাখ ডেটা রয়েছে, তো সেগুলোকেও তোমরা পিভট টেবিলে বানিয়ে মানে ফিল্টার শর্ট করে দেখতে পারো। এতে কি হবে, তোমরা জিনিসটা দেখতে আরো সুবিধা হয়, যেমন পাই চার্টে দেখতে ভালো লাগে বা দেখতে বুঝতে সুবিধা হয়, সেম জিনিসটা হবে তো পিভট টেবিলে আরেকটু অ্যাডভান্স কি আছে, তোমার ফিল্টার শর্ট এগুলো করতে পারো। ঠিক আছে, এটার জন্য আমি একটা নোটস মতো বানিয়েছি, তোমরা চাইলে এটাকেও দেখতে পারো। What is pivot table? A pivot table allows data analysis in more flexible, dynamic, and summarized way compared to a standard data table. তো এটা তোমাদের বইয়ের থেকে একটু বেটার ওয়েতে লেখা। Summarize. It helps in summarizing large data set, filtering and analyzes information quickly, rearranging rows, columns for better insights. ঠিক আছে, তো এইগুলো এই জিনিসটুকু লিখে দিলে তোমার বইয়ে যে লেখা আছে তার থেকে আর একটু বেটার পাবে তোমরা অ্যাপ্রোচটা। ঠিক আছে, What is a pivot chart? A pivot chart visually represents the data in a pivot table using graphs. It offers visual analysis, updates dynamically when the pivot table is changed, allowing filtering, sorting and drilling down. ঠিক আছে, যেগুলো বললাম ফিল্টার, সর্ট, ড্রিল ডাউন করা যায় সেটা। তো এক্সাম্পল কি হচ্ছে, ক্রিয়েটিং এ পিভট চার্ট এন্ড টেবিল। লেটস টেক আ ডেটা টেবিল। ধরো এই একটা ডেটা টেবিল আছে, ধরো এই একটা ডেটা টেবিল আমাদের কাছে রয়েছে। কি আছে, একটা প্রোডাক্টের ইউনিট সোল্ড, ইউনিট পার ইউনিট প্রাইস, রেভিনিউ। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তো এইটা নিয়ে আমরা পিভট টেবিলটা আমরা বানাবো। বুঝা গেল? তো এবারে বানানো যাক সেটা। আমরা এবারে ডাইরেক্ট প্র্যাকটিক্যালটা স্টার্ট করি। প্র্যাকটিক্যাল করলে কি তোমরা বুঝতে জিনিসটা সুবিধা হবে। তো আমি এইটাকেই তুলে নিই এখান থেকে, তাহলে আমাদের আর আলাদা করে লিখতে হবে না। পিভট চার্ট আমি বানিয়ে রেখেছি এখানটা অলরেডি। তারপরে আমরা কি করবো, এটা একটু দেখতে ইয়ে করে দিই, মডিফাই করে দিই, করে দিলাম। আচ্ছা, ইউনিট গুলো একটুখানি কমিয়ে দিই, পার ইউনিট প্রাইস গুলো না একটু কমিয়ে দিই, 2 ডিজিট করে দিই। পার ইউনিট প্রাইস গুলো 2 ডিজিটের করে দিই। ডেটা গুলো একটু কম করে দিতে হবে, বেশি বড় ডেটা আমরা নেবো না।
আচ্ছা, ঠিক আছে, থাকাটা অসুবিধা নেই। ঠিক আছে, তো আমাদের কাছে এই প্রোডাক্ট ডিটেলস টেবিলটার একটা মানে প্রোডাক্টের একটা টেবিল রয়েছে, P0 থেকে P1, 10টা প্রোডাক্টের ইউনিট সোল্ড বা ইউনিট পার ইউনিট রেভিনিউ এরকম করে রয়েছে। এবার আমি যদি এখান থেকে দেখতে চাই যে কি করে দেখবো, যে ধরো আমি দেখছি এখানে বিভিন্ন টাইপ রয়েছে, সলিড, লিকুইড, সলিড। ধরো আমরা, হ্যাঁ, এখান থেকে তোমাকে বললো যে কটা সলিড আছে বার করো বা তার রেভিনিউ কত সেটা বার করো। তোমরা কি করবে, তোমরা ফার্স্টে এটাই নেবে, এটাকে নিয়ে তোমরা এখান থেকে ফিল্টার করবে। তো ফিল্টার করলে, করার পরে এখান থেকে শুধু সলিডটা সিলেক্ট করছো বা লিকুইডটা সিলেক্ট করলাম, করে ওকে করলাম। করে কি হলো, তিনটা ডেটা পেয়ে গেলাম লিকুইডের জন্য। ইউনিট সোল্ড এটা পেয়ে গেলাম। এবার তো টোটাল কত ইউনিট সোল্ড হয়েছে, টোটাল কত ইউনিট রেভিনিউ হয়েছে, তো সেটা করার জন্য তোমাদের এখানে লেখাতে হবে সাম। সাম করে দিলাম এটা। তো এটা কত আসলো, 3330। সাত, সাত আর পাঁচে টা C3 থেকে C8, এটা ভুল আসবে, এরকম করে তো হবে না। ঠিক আছে, সাম এটার করতে হবে, এটা তিনটে সাম করলে কত হচ্ছে তোমাদের এখানে 2105। ঠিক আছে, রেভিনিউ কত হচ্ছে, রেভিনিউ হচ্ছে 68,475। বোঝা গেল, এইভাবে তোমাদের করতে হচ্ছে এটা ফিল্টারে। সেম ভাবে যখন ধরো তোমাদের বলে দিল যে আমরা এবারে নেক্সট দেখতে চাই আমরা সলিডের কত হচ্ছে, সলিড চাচ্ছে চারটে, সলিড আছে চারটে, চারটের মধ্যে কি হচ্ছে এখানে, এখানে ইউনিট সোল কত আসছে তোমাদের 1960। ঠিক আছে, রেভিনিউ কত আসছে 78,000 সামথিং, 78,000 সামথিং। তো এরকম করে আমাদের দেখতে হচ্ছে এক একটা প্রোডাক্ট টাইপকে এরকম করে সিলেক্ট করে, আলাদা আলাদা করে। তো এটা অনেকটা টাইম টেকিং ও ব্যাপার, ঠিক আছে, অনেকটা টাইম টেকিং ব্যাপার। এবার ধরো তোমাকে বলা হলো যে ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড কিভাবে দেখবে, তোমরা এখানে বড় থেকে ছোট দেখতে চাইছো। ঠিক আছে, 855 থেকে শুরু হলো, এরকম বিভিন্ন ভাবে শর্টিং করতে গেলে তোমাদের এইগুলো এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এবারে তোমাদের ধরো দিয়ে দিল, তোমাদের আরো একটা হ্যান্ডি ওয়ে দিয়ে দিল যে তুমি চার্টের মাধ্যমে এই জিনিসটাকে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে, তখন তুমি কি করবে, তখনই এখানে লাইনে আসছে পিভট টেবিল। ঠিক আছে, পিভট টেবিল এবারে কিভাবে তৈরি করবে, আগের বার কিরকম করেছিলে তোমরা, ফার্স্টে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে গেলাম ইনসার্টে, সেম যেমন গেছিলাম, গিয়ে আগের বার কি গেছো রেকমেন্ডেড চার্টে গিয়ে পাই চার্ট সিলেক্ট করেছি আমি, ভাই না। এবারে পিভট চার্ট এখানে রয়েছে অটোমেটিক একটা, দেখো অটোমেটিক একটা পিভট চার্ট রয়েছে, পিভট চার্টে ক্লিক করে পিভট চার্টে ক্লিক করলাম। করার পরে এখানে যে সিলেক্ট আ টেবিল আর রেঞ্জ, ইউজ অ্যান এক্সটার্নাল ডেটা সোর্স। ইউজ অ্যান এক্সটার্নাল ডেটা সোর্স কি, না যদি তোমার কাছে কোনো ডেটাবেস সফটওয়্যার থাকে, ডেটাবেস থেকে কোনো ডেটা আসছে, ফর এক্সাম্পল তোমরা যখন এমএস অ্যাক্সেস করেছিলাম, তো সেগুলো হচ্ছে ডেটাবেস, তোমার কাছে ধরো একটা এমএস অ্যাক্সেসের ডেটাবেস রয়েছে। ঠিক আছে, সেই ডেটাবেসটাকে তোমরা এখানে নিতে চাইছো, নিয়ে সেটা পিভট টেবিল বানাতে, সেটাও করতে পারো। এগুলো কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলে গেছে, এগুলো তোমাদের দরকার পড়বে না। রিয়েল টাইম ওয়ার্ল্ডে এগুলো হয়তো তো আসতে পারে, বাট এখন কোনো দরকার পড়বে না, তাই দেখাচ্ছি না। এক্সটার্নাল ডেটা সোর্স এখানে গেলাম, গিয়ে চুজ কানেকশন করতে হবে। ঠিক আছে, চুজ কানেকশন করতে হবে এখানে গিয়ে, মানে সেই ডেটাবেসটা, এই যে দেখো আমরা যে করেছিলাম ডেটাবেস নিউ এসকিউএল সার্ভার যেগুলো সেট আপ করেছিলাম, ওগুলো ওখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, তো দরকার নেই, এখন তোমার কাছে এক্সেলে যে ডেটা আছে সেটা দিয়েই করছি। এখানে কি আছে, সিলেক্ট ডেটা আর রেঞ্জ। তো এখানে আর কি আছে, টেবিল অথবা রেঞ্জ। তো টেবিলটা আমরা সিলেক্ট করে নিই, পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম এখানটাতে। দেখো চলে আসলো পিভট চার্ট A1 থেকে E11। ঠিক আছে, পুরোটা চলে আসলো। নেক্সট কি আসছে, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট চার্ট টু বি প্লেসড, এক্সিস্টিং ওয়ার্কশিট আর নিউ ওয়ার্কশিট। যদি তোমরা নিউ ওয়ার্কশিট করো, তখন এখানে আরেকটা ওয়ার্কশিট, ওয়ার্কশিট হচ্ছে এগুলো এক একটা, রেভিনিউ ইউনিটস হলো একটা ওয়ার্কশিট, পিভট চার্ট একটা ওয়ার্কশিট, এবং ওয়ার্কশিট। ঠিক আছে, নিউ ওয়ার্কশিট যদি তোমরা করো, নিউ ওয়ার্কশিট কি হবে, আরেকটা ওয়ার্কশিট এখানে ক্রিয়েট হয়ে যাবে, হয়ে সেখানে পিভট চার্টটা তৈরি হবে। আর যদি তোমরা বলো যে না, এক্সিস্টিং ওয়ার্কশিট আমরা করবো, সেখানে আমরা ওয়ার্কশিট ইয়েটা দিয়ে দিচ্ছি, সেইটাতে আমরা দেখতে চাই। ঠিক আছে, সেটাও তোমরা করতে পারো, বাট আমরা এখন নিউ করে দিলাম, নিউ ওয়ার্কশিট করে দিলাম। দেখো যেই মাত্র আমরা ক্লিক করবো আরেকটা এখানে ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে যাবে। দেখো ক্রিয়েট হলো একটা, ক্রিয়েট হয়ে গেল। এবারে এটাকে আমরা রিনেম করে দিই, পিভট শিট করে দিলাম শুধু। দেখো এবারে এবারে হচ্ছে আমাদের আসল জিনিসটা শুরু হবে। এখানে আমাদের একটা পিভট টেবিল এটা ক্রিয়েট হয়ে গেল, একটা পিভট টেবিল ক্রিয়েট হয়ে গেল, একটা চার্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমাদের এবারে অপশন দেবে যে আমরা এই চার্টে বা টেবিলে কি কি আনতে চাইছি। ঠিক আছে, দেখো কি কি আনতে চাইছি, এগুলো অপশনস আসছে। তো ডান দিকে দেখো পিভট চার্ট ফিল্ডস, এই জায়গাটা ভালো করে দেখো, ডান দিকে একটা ফিল্ডস এর জায়গা আসছে, চুজ ফিল্ডস টু অ্যাড টু রিপোর্ট। এইখানে যেগুলো যেগুলো তোমরা দেখতে চাও সেগুলো, এবারে প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপ, ইউনিট সোল, ইউনিট প্রাইস বিভিন্ন রয়েছে। এবারে ধরো আমরা দেখতে চাইছি যে প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপ, ধরো প্রোডাক্ট
প্রোডাক্ট টাইপ নিচ্ছি, প্রোডাক্টটা নিলাম না, প্রোডাক্ট টাইপ। যেগুলো যেগুলো নেবে সেগুলো ক্লিক করে রেখে টেনে নিচে 4টে ফিল্ড আছে এর মধ্যে ফেলতে হবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ। প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপটাকে কোথায় রাখছি আমরা, ফিল্টারের মধ্যে দিলাম। ঠিক আছে, চলে আসলো। নেক্সট কি আছে, ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড দেখো আমি সুবিধার্থে তোমাদের এখানে স্টেপ গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, কোথায় কি দিতে চাও তোমরা এখান দিয়ে দেখে দেখে। ফিল্টার্স এর মধ্যে প্রোডাক্ট টাইপ দিচ্ছ, ফিল্টার্স এ প্রোডাক্ট টাইপ দিলাম। অ্যাক্সিস, অ্যাক্সিস এর মধ্যে দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম, ধরে নাও। অ্যাক্সেস এর মধ্যে দিয়ে দিলাম প্রোডাক্ট আইডি। ঠিক আছে, তারপরে কি দিয়ে দিলাম, ভ্যালুজ এর মধ্যে ইউনিট সোল্ড দিয়ে দিলাম, ইউনিট সোল্ড দিয়ে দিলাম। রেভিনিউ দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুটো আমরা দিয়ে দিলাম। ইউনিট পার প্রাইসটা আমি দিচ্ছি না, কোনো দরকার নেই। দেওয়ার সাথে সাথে দেখো এখানে দুটো চার্ট, একটা টেবিল একটা চার্ট ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে, এখানে ক্রিয়েট হয়ে গেল সাথে সাথে। এবারে তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এই যে টেবিলটা আছে, দুটো টেবিল কিন্তু সেম, এই যে এই একটা টেবিল আছে আর এখানে যে টেবিল ছিল, টেবিলটা কিন্তু সেম রয়েছে, 10টা প্রোডাক্টের রয়েছে, 10টা প্রোডাক্টের। আমরা যেহেতু ইউনিট পার ইউনিট প্রাইসটা নিইনি, পার ইউনিট প্রাইসটা ওখানে নিচ্ছে না। ঠিক আছে, এবারে ধরো আমরা এখানে রো টেবিলসে ধরো এখানে প্রোডাক্ট টাইপ, এইখানে ফার্স্ট একটা ফিল্টার দিয়েছে, ঠিক আছে, ফিল্টারটা কি দিয়েছে, প্রোডাক্ট টাইপে কি দিয়েছে, যেহেতু আমরা ফিল্টারটা প্রোডাক্ট টাইপে অ্যাড করেছি, এখানে যদি আমরা এটাকে প্রোডাক্ট টাইপটা কেন অ্যাড করেছি, আমরা তো তখন দেখছেন না, আমরা এখান দিয়ে সলিড সিলেক্ট করে দেখতে চাইছেন যে সলিডে কি কি আছে এরকম, সেই জন্য ফিল্টারটা আমরা করছি প্রোডাক্ট টাইপের উপর ডিপেন্ড করে। যদি এখানে আমরা প্রোডাক্ট মানে প্রোডাক্ট আইডিটা দিয়ে কোনো লাভ নেই এখানে, সে কারণে প্রোডাক্ট টাইপটা আমরা এখানে দিচ্ছি, যে প্রোডাক্ট টাইপ যখন যেমন দেখছিলাম যে ধরো সেমি লিকুইড, দেখিয়ে দিচ্ছি সেমি লিকুইড। সেমি লিকুইড যদি ক্লিক করে দেখো এখানে 3টে প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তার ইউনিট প্রাইস হয়ে যাচ্ছে তোমার এটা 594, রেভিনিউ হয়ে যাচ্ছে 42 সামথিং। এবারে আমরা যদি এখানে প্রোডাক্ট টাইপ থেকে সেমি লিকুইডটাকে সিলেক্ট করে ওকে করে, সেমি লিকুইডটাকে করলাম ওকে করে, যেমন দেখো 3টে প্রোডাক্ট চলে আসলো, 6, 8, 9 ম্যাচ করে নাও, 6, 8, 9, 6, 8, 9, তার সামটা দিয়ে দিল, আলাদা করে আমাদের সাম করতে হচ্ছে না। বুঝা গেল? কতটা অ্যাডভান্স লেভেলের এটা। সাম, তিনটের সাম 594, রেভিনিউ দিয়ে দিল 42,255। সেম ভাবে যদি আমরা এখানে লিকুইডটাকে করি, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, 3টে প্রোডাক্ট লিকুইড ছিল, টোটাল লিকুইডের কত ছিল 2105, তার রেভিনিউ এইটা ছিল। ঠিক আছে, এইখানে করলে কি হচ্ছে আমাদের আলাদা আলাদা করে, ধরো তোমাকে বললে একটা লিস্ট তৈরি করে দাও, তুমি তো এখন কি করতে, সেমি লিকুইড করতে, করে সাম করতে এখানে রাখতে, লিকুইড করতে সাম রাখতে, এরকম করে করতে, কিন্তু যেহেতু পিভট টেবিলে এসব কিচ্ছু করতে হচ্ছে না, অটোমেটিক সব তোমাকে ক্রিয়েট করে দিচ্ছে এখানটাতে। ঠিক আছে, দেখো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তার সাথে আরেকটা সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে পিভট চার্ট, এইটা। ঠিক আছে, পিভট চার্ট দেখো, পিভট চার্টে এখানে গ্রাফিক্যাল ওয়েতে তোমাকে এখানে দিয়ে দিয়েছে যে সাম অফ রেভিনিউ, দেখো ফার্স্ট এটা নীলটা হচ্ছে সাম অফ ইউনিটস অর সাম অফ রেভিনিউ। প্রোডাক্ট টু এর কি আছে 500, 750। প্রোডাক্ট টু এর দেখো এখানে 500, এখানে দেখো 500, 750 এরকম ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা যেহেতু অনেকটা কম বেশি আছে ওই জন্য একটুখানি বড় ছোট হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এটা দেখো এরকম করে, ঠিক আছে, এই যে 7,500, এটা হচ্ছে তোমাদের 7,500, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট টু তে কত 38,475 ছিল, দেখো 35-এর ওপর 38,475 নিয়ে তো 22,500। ফার্স্টেরটা সব থেকে কম 7,500, 7,500 দেয় মাঝখানে 10,000, 5,000 মাঝখানে। এবারে আমি সাথে সাথে এখান দিয়ে যদি সিলেক্ট করে দিই সলিড, দেখো সলিডে চলে আসে 4টে 1960, এখানে 4টে তখন চলে আসলো। ঠিক আছে, তোমরা এখান থেকেও সেটা করতে পারো, এখান থেকেও দেখতে পারো, এখান থেকে পিভট চার্টে সেই আপডেটটা করে নেবে এরকম করে। পিভট চার্টে করলে কি হবে দেখো, পিভট চার্ট এখানে চলে আসলো। এবারে ধরো প্রোডাক্টের ইয়েটা করতে চাও, তোমরা এটাও করতে পারো। ঠিক আছে, প্রোডাক্টকে ফিল্টার করে নিয়ে তোমরা দেখতে চাইছো চার্টে, ধরো প্রোডাক্ট 1 দেখতে চাইছো, প্রোডাক্ট 5 দেখতে চাইছো। ঠিক আছে, প্রোডাক্ট ওয়ান এই যে চলে আসলো, প্রোডাক্ট ওয়ান আর 5, শুধু 5 আসলো কেন, তার কারণ আমাদের এখানে লিকুইড সিলেক্ট করা আছে তাই জন্য, তাই আমরা অল করে দিই। দেখো এবারে দেখো প্রোডাক্ট 1 আর 5 সিলেক্ট করেছি, এবং 1 আর 5 তাই জন্য চলে আসলো। এবারে ধরো প্রোডাক্ট 1, 5 এর সাথে আমরা 9, 8 করে দিলাম, 6 করে দিলাম, 4টে দিয়ে দিলাম, তো তখন আমাদের এখানে 1, 5, 6, 8 চারটেই চলে আসলো। বোঝা গেল এরকম করে। তো পিভট চার্টটা অনেকটা আমাদের এই এই জিনিসগুলো করতে হেল্প হলো। এবারে যেমন আমরা করেছিলাম আগের চার্টিং এর ক্ষেত্রে, এইটা এই জিনিসটাকে আমরা এখান দিয়ে আপডেট করতে পারি, ডিজাইনটা আপডেট করতে পারি, ধরো ডিজাইন অনেকগুলো আছে, ধরো এই ডিজাইনটা নিয়ে দেখো এবার কতটা ইউজফুল লাগছে দেখতে বোঝা যাচ্ছে। ইউনিট সোল্ড, ইউনিট সাম অফ রেভিনিউ এরকম করে দেওয়া আছে, সাম অফ ইউনিট সোল্ড আর সাম অফ রেভিনিউ। তোমরা এখান থেকে প্রোডাক্ট হিসাবে তোমরা সিলেক্ট করতে পারো, প্রোডাক্ট টাইপ হিসাবে করতে পারো, আবার মাল্টিপল করতে পারো, এই মাল্টিপল চেকবক্স ক্লিক করে নিলে অলটাকে সরিয়ে দিলে
লিকুইড আর সলিড আর সেমি সলিড দেখছে শুধু, ঠিক আছে? তার জন্য কি আছে, শুধু তিনটে ডেটা আসছে, এই তিনটে, তিনটে না, এখানে যেহেতু তিনটে থেকেই দেখো এখানে এতগুলো আছে শুধু সেমি আর সেমি সলিড আর সেমি সলিডের মধ্যে। দেখে না এই যে ইউনিট অফ সলিড, ইউনিট অফ রেভিনিউ, এখানে P1 3 4 এগুলো হচ্ছে সলিড আর সেমি সলিড, সেই জন্য শুধু এই ডেটাগুলো আসলো। বুঝা গেল? এখানে আরো আরো অনেক ধরনের রয়েছে, চেঞ্জ কালার করতে পারো তোমরা এইভাবে, এগুলো তোমরা নিজেরা করে চেক করে দেখবে কি কি করতে পারো। এখানে অ্যাক্সিস চার্ট লিজেন্ড অ্যাড করতে পারো, সরাতে পারো, যেমন করে দেখিয়েছিলাম, এগুলো বিভিন্ন রকমটা আছে, এগুলো তোমরা নিজেরা করে দেখবে। ঠিক আছে? এরকম করে বিভিন্ন ভাবে তোমরা মডিফাই করে তোমরা এই জিনিসটা সাবমিট করতে হয়। এটা কি, এটা আরো লুকিং টু ওয়াইজ আরো বেশি, মানে তুমি একটা লোককে ধরো ডেটা দিচ্ছে, সেখানে একটা এত বড় হিউজ ডেটা সেট না দিয়ে তোমরা একটা চার্ট হিসাবে দিয়ে দিতে পারো, সেটা সবসময় ইউজার ফ্রেন্ডলি, মানে সে বুঝতেও সুবিধা পাবে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে মেন পিভট চার্ট। পিভট চার্ট, পিভট টেবিল। তো এক্সাম্পল অফ ইউজে কি দিয়েছে এখানে, যেটা আমি করলাম, প্রোডাক্ট টাইপ সলিড দিয়েছি, when you apply this filter, এই এই ডিটেলস গুলো হচ্ছে, the chart updates dynamically to show only filtered value। এই যে এই জিনিসগুলো যেটা হচ্ছে, এগুলো হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, মানে তুমি যেটা সিলেক্ট করছো সেই অনুযায়ী এখানে আপডেট হচ্ছে, সেই জন্য এগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। Note that pivot table automatically aggregates data, sum, count, etc. You can change the aggregation of average, mix, mean, right clicking on the value, summarize value by. You can access chart customization tool, design format, যেমন দেখালাম একটা দুটো এক্সাম্পল সেরকম। অ্যাডভান্টেজে কি দিয়ে দিয়েছে, অ্যাডভান্টেজেস অফ পিভট টেবিল এন্ড চার্ট, ইজি ফিল্টারিং, এইটা ভালো করে নোট করে নেবে, ঠিক আছে, পড়বে যখন। ইজি ফিল্টারিং অ্যান্ড ব্রেকডাউন অফ কমপ্লেক্স ডেটা, কুইক অ্যাগ্রিগেশন উইদাউট ফর্মুলাস, ইনস্ট্যান্ট চার্ট আপডেটস, সাপোর্ট মাল্টিপল লেভেল অফ ডেটা কম্প্যারিজন। ঠিক আছে, এইগুলো সব, এইগুলো হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল তোমরা একবার নোটসটাও দেখে নেবে আমার, প্লাস এইটাও দেখে নেবে, ঠিক আছে? দুটোর মধ্যে যেটা তোমাদের সুবিধা হবে সেটা আমি সামারাইজ করে আরো ইজি ওয়েতে আমি ওইটা বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, যাতে আরো সুবিধা হয় করতে। তো এই এই ডেটা শিট, এইগুলো ডিটেলস গুলো দেখে নেবে। নেক্সট কি আসবে, নেক্সট আমাদের আসবে ইনসার্টিং ভেরিয়াস অবজেক্ট। ইনসার্টিং ভেরিয়াস অবজেক্ট মানে কি, বিভিন্ন ছবি, পিকচার, ফরম্যাট যখন তোমরা অ্যাড করতে চাইছো, ঠিক আছে, একটা টেবিলের মধ্যে। ধরো তোমরা একটা প্রোডাক্টের ডিটেলস দিচ্ছ, সে ডিটেলস না, একটা প্রোডাক্টের বিভিন্ন ভ্যালু দিচ্ছ, কত ইউনিট সোল্ড হচ্ছে, তার পারচেস প্রাইস কত, র মেটেরিয়াল কস্ট কত, এটা দিয়ে তুমি একটা রেকর্ড বানাতে চাইছো, ডেটা শিট, একটা চার্ট শেয়ার করতে চাইছো। তো তখন কি করছো তোমরা, সেই প্রোডাক্টের একটা ছবি সেখানে অ্যাড করে দিচ্ছ, তাহলে কি হবে, ওভার লুক ওয়াইজ আরো বেশি মানে কাস্টমাইজ লাগবে, আরো বেশি ভালো লাগবে দেখতে। তো এরকম করে। তো এবার আমরা ইনসার্টিং এর এটা দেখাবো। বোঝা গেল? টপিক কি কি আসছে আমাদের, যেটা বলছিলাম, যে ফর্মে ইনসার্টিং, ঠিক আছে, আমরা বিভিন্ন ভাবে ইনসার্ট করতে পারি, মানে বিভিন্ন রকমের জিনিস আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে? তো দেখা যাক আমি ইনসার্টে তোমাদের কি কি টপিক দিয়েছে, কভার করেছে, একবার দেখি সেটা। ইনসার্ট, আচ্ছা। তো ইনসার্ট ভেরিয়াস অবজেক্টস কি বলছে, ইনসার্ট ভেরিয়াস অবজেক্টস, an object has an independent existence and its own properties, pictures, shapes, word art, smart art, etc. are the important object that can be inserted on a worksheet as per need। ঠিক আছে, এই টাইপ গুলো জেনারেলি পিকচার, শেপ, ওয়ার্ড আর্ট, স্মার্ট আর্ট, এগুলো হচ্ছে মেনলি আমরা ইনসার্ট করি বিভিন্ন সময়, বিভিন্ন দরকারে আমরা ইনসার্ট করি, যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, তো কি বলেছে এখানে, ইনসার্ট পিকচার্স, ইনসার্ট পিকচার ফরম্যাট পিকচার্স দেখা যাক। ঠিক আছে, আমি আগে পিকচার দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনসার্ট পিকচার করছি। তো এটা সাপোজ ধরে নাও তুমি ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট মানে কি, তুমি যে তোমাদের টাস্কটা দিয়েছো তাকে, যে ডেটাবেসটা প্রেজেন্ট করছো তার সাথে তোমরা একটু পিকচার অ্যাড করে ভালো করে দেখাতে চাইছো। ঠিক আছে, তো আগে সবার আগে আমি এটাকে গিয়ে গ্রিড লাইন গুলোকে সরিয়ে দিই। গ্রিড লাইন, ঠিক আছে, গ্রিড লাইন গুলো আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি একটা প্রোডাক্টের পিকচার অ্যাড করবো। ঠিক আছে, আমি প্রোডাক্টের একটা পিকচার আমি গুগল থেকে ডাউনলোড করে নিই, প্রোডাক্ট, প্রোডাক্ট স্যাম্পল পিকচার। ঠিক আছে, ইমেজে গেলাম, গিয়ে ধরে নাও এইটা এইটা আমাদের একটা প্রোডাক্ট। ঠিক আছে, নতুন একটা
হ্যাঁ, কিছু ইন্ট্রোডিউস হবে, তো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সেভ করে নিই। সেভ হয়ে গেল এটা। তো এবারে আমরা এই পিকচারটা অ্যাড করবো। পিকচার অ্যাড কি করে করবো? সিম্পল, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচার্স আসছে, পিকচারের মধ্যে গিয়ে আমরা ডেস্কটপে কোথায় রেখেছি ওটা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে কোথায় এটা, দেখো পিকচারটা এখানে চলে আসলো। ছোট করে দিই একটু। ঠিক আছে, পিকচারটা অ্যাড হয়ে গেল এখানে। এবারে তোমরা এটা যেখানে ইচ্ছা সেখানে তোমরা এরকম ড্র্যাগ করে নিয়ে ইউজ করতে পারো। ঠিক আছে, স্টেপটা কি বলেছে এখানে? ক্লিক টু ইনসার্ট ট্যাব, পিকচারে গেলাম, ব্রাউজ লোকেট পিকচার, যেটা আমরা দিতে চাই করলাম। ঠিক আছে, নেক্সট কি আছে? টু ফরম্যাট আ পিকচার, পিকচারটা ফরম্যাট করব। ঠিক আছে, দেখো তোমাদের এখানে ছবিটা দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে, আমরা এটাকে চাইছি একটু ওভাল শেপ, রাউন্ড শেপে করবো। কিভাবে করব? কিচ্ছু না, সবার আগে পিকচারটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যাব, দেখো এখানে অনেকগুলো টাইপ দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেকগুলো টাইপ, এরকম ভাবে বিভিন্ন রকম আমরা শেপ করতে পারি, এইভাবে করতে পারি, বিভিন্ন ভাবে আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, ধরো রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চাইছি, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা রাখতে চাইছি না, তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে দেখো শুধু এইটুকু জিনিসটা পার্টটাই আসলো এটা, বাকিটা সরে গেল। ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড মনে রাখবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে যেইটুকু রাখতে চাইছো সেইটুকু থাকবে, বাকিটা সরে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট কি আসছে? নেক্সট আসছে এখানে তোমাদের ধরো চেঞ্জ পিকচার করতে চাইছো, সেটাও করতে পারবে। ধরো আমি এটাকে এরকম করে দিচ্ছি, তো ধরো, ঠিক আছে, দেখা যাক এরা যে এরকম করেছে। আচ্ছা, সেম জিনিসটা যেটা এখানে করা আছে আমি ওটাই করছি, এটা কেন দেখাচ্ছে না বলতো রাউন্ড শেপে? তার কারণ আমার ছবিটা হচ্ছে ছোট, এদের ছবিটা নিয়েছে এরকম ভাবে একটা ছবি নিয়েছে, সেই জন্য এই শেপ করলে বোঝা যাচ্ছে। আমি যদি তোমার মুখটা করি, দেখো এখান থেকে ঝাপসা হয়ে যাচ্ছে, বোঝা গেল? তো এইগুলো দিয়ে তোমরা অ্যাড করতে হয়, ধরো এরা চার পাঁচটা একটুখানি এরকম একটা দিয়ে দিল, মানে শ্যাডো টাইপের এফেক্ট আসলো। তো এখানে তোমরা প্রত্যেকটা একটুখানি দেখবে, নিজেরা করে করে দেখবে যে কিভাবে কিভাবে কি করতে পারো। তোমরা এখানে ক্রপ করে নাও, ছবিটাকে আরেকটু ছোট করে নাও, তাহলে কি হবে, তোমার টানাটানি করতে হয় ছবিটাকে নিয়ে, মুভ করাতে এদিক ওদিকে সুবিধা হয়। ঠিক আছে, এরকম করে তোমরা এখানে দিয়ে দিলে এটাকে, প্রোডাক্টটাকে। তো তোমরা কাজ করলে এখানে যে কটা রয়েছে সব কটা একটুখানি চেক করা, কোনটার কি কাজ। ঠিক আছে, কোনটার কি কাজ সব কটা চেক করে করে দেখবে। সবার আগে কি করে করতে হবে? ফরম্যাট, যেটাকে ফরম্যাট করবে সেটার উপর ক্লিক করবে, করলেই দেখবে ফরম্যাট বলে একটা চলে যাবে, পিকচার টু ফরম্যাট অ্যাপিয়ার হবে, সেখানে তুমি চাইলে কালারও চেঞ্জ করতে পারবে এটাকে। ধরে নাও এটা হলুদ করে দিতে চাও, দেখো হলুদ হয়ে গেল। বিভিন্ন রকম জিনিস আছে, এটা নিজেরা করে দেখবে। ঠিক আছে, তো হয়ে গেল। নেক্সট কি আছে? তো ইনসার্ট আ শেপ, ইনসার্ট আ শেপ, এইটা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরো একটা কিছু শেপ অ্যাড করতে চাইছো, ধরো একটা ইনসার্টে গেলে একটা শেপ, এখানে যদি যাও শেপস এর মধ্যে দেখো বিভিন্ন রকম রয়েছে, এখানে এইটা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট অনেক জায়গাতেই করে এসছো আশা করি। সেম, সেম ভাবে আসছে। ধরো আমি এটাকে একটা এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে, এরকম একটা শেপ নিলাম এটা, ঠিক আছে, তলাটায় রাখলাম। ঠিক আছে, এই শেপটা নিলাম, নিয়ে এটার দেখো এটা শেপটাতেও যখন এটা ক্লিক করলাম ফরম্যাট বলে চলে আসছে। আমি আউটলাইনটাকে সরিয়ে দিলাম, শেপটাকে আমি নিয়ে নিলাম, ধরো এরকম একটা কালার করে নিলাম। ঠিক আছে, দেখো শেপের কি বলছে? ক্লিক অন নিউ শেপ, এ প্লাস সাইন মাউস পয়েন্টার অ্যাপিয়ার ড্রয়িং দ্য শেপ, নাও ড্র ইউর শেপ টু দ্য ওয়ার্কশিট। মানে বলছে ইনসার্টে গিয়ে যখন তোমরা শেপে যাবে, শেপে গিয়ে ধরো স্টার, ঠিক আছে, স্টারে দেখো প্লাস একটা সাইন হয়ে গেল, এই যে মাউসের কার্সারটা প্লাস হয়ে গেল। কেন? তার কারণ তোমরা শেপের এটা সিলেক্ট করেছো, বুঝা গেল? শেপের এটা সিলেক্ট করেছো বলে এরকম একটা সাইন হয়ে গেল। এবারে এইটা তোমাদের যে কোনো ভাবে, মানে যে কোনো শেপের জন্য এটা আসবে, যে কোনো শেপই যখন সিলেক্ট করবে ওখান থেকে তখনই তোমাদের এইটা আসবে, বুঝা গেল? এটা হচ্ছে যখন মানে এটা এডিটের ক্ষেত্রে কিন্তু একদমই আসবে না, এটা এডিটের ক্ষেত্রে আসবে না, এটা হচ্ছে গিয়ে যখন ক্রিয়েট করবে নতুন একটা শেপ, যখন তোমরা তৈরি করছো তখন এই জিনিসটা আসবে। ঠিক আছে? এটা তো অতটা অসুবিধার কিছু নেই, এটা তোমরা পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড বা যে কোনো জায়গাতেই যদি করে থাকো এটা তোমাদের সেমই থাকবে, এটা কোনো ডিফারেন্স নেই। তো
এবারে স্টার যেহেতু সিলেক্ট করেছি, এবার এটা ধরে আমি ফার্স্টে ক্লিক করে ড্র্যাগ করতে হবে যেদিকে ইচ্ছা। রাইট সাইডে করলে এইদিকে ক্রিয়েট হবে, এইদিকে করলে এইদিকে হবে, উপরে করলে উপরে হবে, নিচে করলে যেরকম ড্র্যাগ করবে সেরকম একটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সটটা কি বলছে? নেক্সট বলছে ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ তো আমি দেখালাম। ফরম্যাট শেপ, শেপটার উপর আগে ক্লিক করব, করার পরে ফরম্যাট ট্যাব অ্যাপিয়ার, নাও ভেরিয়াস ফিচার্স টু ফরম্যাট দ্য শেপ আসবে। কালার, বর্ডার শেপ, ধরো এই শেপটা ফরম্যাটে গেলাম, কালার চেঞ্জ করলাম, হয়ে গেল। ফরম্যাটে আসলাম, ফরম্যাটে এসে আমি এটার শেপ চেঞ্জ করবো, এডিট করবো, চেঞ্জ শেপ করে দিলাম, এইটা করে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেল, বুঝা গেল। ধরো আউটলাইন বলেছে, ধরো এই শেপটার আউটলাইন বলেছে, আউটলাইন দিতে বলছে একটা, দিয়ে দিলাম এইটা। আউটলাইনটা একটু মোটা করবে কিভাবে? আউটলাইনটা একটু মোটা করতে চাইছি, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা তোমাদের এটা বেসিক্যালি বলছে। আউটলাইন মোটা হয়ে গেল, সেম। ঠিক আছে, তাহলে কি কি হয়ে গেল? পিকচার হয়ে গেল, শেপ হয়ে গেল। এবারে দেখো, এগুলোর কোনো পার্টিকুলার এরকম ব্যাপার নয় যে তোমাদের সব জায়গায় করতে হবে। যেখানে বলে দেবে, ধরো তোমাদের একটা রেকর্ড বানাতে বললো, একটা টেবিল বানাতে বললো, টেবিল বানিয়ে বলে দিল যে সেই যেটার উপরে তোমরা টেবিলটা বানাবে, ঠিক আছে, ধরে নাও একটা স্টুডেন্ট টেবিল বানাবে, তো একটা স্টুডেন্টের তুমি ছবি দাও ওখানে, যে কোনো একটা স্টুডেন্ট রিলেটেড কিছু একটা ছবি দাও, যাতে বোঝা যায়। দিলে, দিয়ে সেটা একটা শেপ দিলে, দেখো শেপটা আরেকটা কাজে ইউজ হয়। নেক্সট যখন আমি যেটা বলছি সেটাই বুঝতে পেরে যাবে। শেপ হয়ে গেল। এবারে কি বলছে? স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা দাঁড়িয়ে যাও, স্মার্ট আর্টটা দেখাচ্ছি না আমি। টেক্সট, ধরো একটা শেপ অ্যাড করেছো, শেপের মধ্যে তুমি একটা টেক্সট অ্যাড করে লিখবে কিছু, ঠিক আছে, কি করে লিখবে? এটা ক্লিক করলে, ফরম্যাটে গেলে, ফরম্যাট দরকার নেই, ইনসার্টে গেলে, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট পাবে একটা, স্মার্ট আর্ট। আচ্ছা, স্মার্ট আর্ট তো আমরা দেখাচ্ছি না। এখানে গেলে, গিয়ে একটা ক্লিক করলে এটা, ঠিক আছে, টেক্সট বক্স, ঠিক আছে, টেক্সট বক্স, এটাকে ড্র্যাগ করে দিল, এখানে টেক্সট বক্স চলে আসলো। এটা কি দিয়ে তোমার প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, চলে আসলো, প্রোডাক্ট ডিটেলস এসে গেল। এবারে এটাকে তোমরা বিভিন্ন ভাবে এটাকে কাজ করতে পারো, এটাকে তোমরা বিভিন্ন ভাবে মানে ছোট বড় করতে পারো। এই ডিটেলসটা আমি দেখালাম না, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, এই জন্য আমরা শেপ ইউজ করি, শেপের মধ্যে ধরো প্রোডাক্ট ডিটেলসটা দিয়ে রাখলে, ঠিক আছে, করলে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমাদের স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি? স্মার্ট আর্টটা হচ্ছে, ইনসার্টে গিয়ে যদি তোমরা স্মার্ট আর্ট নাও এখানে, স্মার্ট আর্টটা কি? দেখো বিভিন্ন রকমের টেবিল টাইপের ডেটা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের টেবিল রয়েছে, লিস্ট, প্রসেস, সাইকেল, বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস রয়েছে এখানে, যেটা তোমার টেবিলের মানে তোমার যে টেবিল বা যেই ডেটাটা তুমি সাবমিট করছো সেই ডেটার রেসপেক্টে এখানে তুমি স্মার্ট আর্ট অ্যাড করতে পারো। সাইকেল, ধরো এই সাইকেলটা, একটা সাইকেল ক্রিয়েট করবে কিছু, করলে এখানে চলে আসলো। এবারে তুমি টেক্সট, সাইকেলের ফার্স্টে কি করবে? ধরো, ধরো একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ফার্স্টে, ম্যানুফ্যাকচার করছে, ম্যানুফ্যাকচার করলাম, ঠিক আছে। নেক্সট কি আসছে? প্যাকেজিং, প্যাকেজিং। নেক্সট কি আসছে? লেবেলিং। এরকম করে তুমি সাইকেলটা দেখাচ্ছ পর পর। তারপরে কি আসছে? ডিস্ট্রিবিউটারের কাছে চলে গেল, লেবেলিং এর পর ডিস্ট্রিবিউটার। তারপরে কি আসছে? দোকান, দোকানে চলে আসছে, ইন শপ। এটা আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এটা বুঝে নেবে, এটা এক্সাম্পল, এটা এটা কোনো এরকম ব্যাপার নয় যে তোমাদের এটাই করতে হবে। তো এক্সাম্পল, হ্যাঁ, এটা যেহেতু আমরা প্রোডাক্ট একটা ইয়ে বানাচ্ছি, সেই কারণে এটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করে দিলাম এরকম করে, যে এটা প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিল আমরা এটা বোঝাচ্ছি এরকম করে, যে ফার্স্টে আসছে ম্যানুফ্যাকচার ফেজ, নেক্সট কি আসছে? প্যাকেজিং আসছে, তারপরে কি আসছে? লেবেলিং আসছে, তারপরে ডিস্ট্রিবিউটর, তারপরে ইনশপ, ঠিক আছে, এরকম করে আসছে, মানে ফার্স্টে তৈরি হচ্ছে, প্যাকেজ হচ্ছে, তারপরে লেবেলিং হচ্ছে, ডিস্ট্রিবিউটর হচ্ছে, ইনশপে যাচ্ছে এই প্রোডাক্ট গুলো, বোঝা গেল, এরকম করে আসছে জিনিসটা। এটা হচ্ছে স্মার্ট আর্ট, আর্ট হলো। নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমাদের ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কি করে অ্যাড করছে, ঠিক আছে, ওয়ার্ড আর্টটা আমাদের একটু ইম্পর্টেন্ট, ওয়ার্ড আর্ট আমাদের অনেক সময় আমরা ইউজ করি। সেম ভাবে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমাদের কি হচ্ছে? ইনসার্টে গিয়ে
ইনসার্টে গিয়ে ইনসার্ট বর্ডার, ক্লিক on ইনসার্ট টেক্সট সেকশন বর্ডার। ওকে, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেক্সট কোথায় আছে, টেক্সট টেক্সট টেক্সট, আচ্ছা টেক্সট বক্স, ঠিক আছে টেক্সট বক্স। ধরো এখানে একটা কিছু লিখবে, তোমার এখানে তো এক্সেলে কি, এক্সেলে তো তোমার সেলে লেখা, ধরো এখানে কিছু একটা লিখবে, তখন এইভাবে করবে, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স করে এটা চলে আসবে। অথবা আরেকটা ভাবেও করা যায়, টেক্সট বক্স করলে না, ধরো ঠিক আছে ডিলিট করবো এটা। তো এখানে গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, ওয়ার্ড আর্টে করে এটা, তো যে কোনো জায়গায় তুমি এটা সেট করতে পারছো, ঠিক আছে। ওয়ার্ড আর্টটা এখানে নিয়ে নাও, ঠিক আছে। ধরো এখানে লিখে দিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, বা PRODUCT ডিটেলস, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস। তোমরা এই টেবিলটার উপরে এটাকে অ্যাড করে দিলে, ধরো আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, ধরো প্রোডাক্ট ডিটেলস, পয়েন্ট করি, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলস নিয়ে নিলাম এটা উপরটাতে সবার উপরে। তারপর কি করছি, তারপর চার্টটাকে আমরা এখানে দিচ্ছি, এটা একটু আমি দেখতে যাতে সুবিধা, আমি সেই জন্য এরকম করে করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলসটা নিয়ে নিলাম, প্রোডাক্ট ডিটেলসটা আমরা এরকম করে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। তাহলে ধরো ধরো তোমরা কোকো কোলা প্রোডাক্ট বানাবে, তখন এখানে অ্যাড করে দাও, এখানে ধরো পেপসি, পেপসি প্রোডাক্ট, পেপসি প্রোডাক্ট ডিটেলস বানালে, বা পেপসি বিভিন্ন কোম্পানি থাকতে পারে, ধরো নতুন এখন ক্যাম্পা, ক্যাম্পা, ক্যাম্পার প্রোডাক্ট ডিটেলস, সলিড লিকুইড বিভিন্ন টাইপের ক্যাম্পার প্রোডাক্ট রিলিজ করেছে, তো প্রোডাক্ট ডিটেলস বানালে এরকম করে এটা ওয়ার্ড আর্ট অ্যাড করে দিলে, তারপরে পাশে অ্যাড করে দিলে একটা ক্যান, তাহলে কি হবে, এটা বুঝতে সুবিধা হলো তোমার, এটা কি ক্যাম্পার প্রোডাক্ট ডিটেলস, তাই জন্য এটা ইউজ হচ্ছে, ঠিক আছে। নেক্সট ধরো তোমরা কিছু একটা এর যেটা ইউজ করতে চাইছো এইটা, এটার ইউজ করতে চাইছো বলে তোমরা প্যাকেজিং এটা এই জিনিসটা তোমরা পাশে দিয়ে দিলে, ঠিক আছে। দেখো এটা দেখতে খুব সুন্দর লাগছে, একটা ক্যাম্পা প্রোডাক্ট ডিটেলস এর একটা হেডিং হয়ে গেল, একটা লোগো হয়ে গেল এটার, আর এটা একটা টেবিল হয়ে গেল, রেভিনিউ কিরকম কি, কোনটার জন্য কি ম্যানুফ্যাকচার, এই ডিটেলসটাও চলে আসলো। এবারে ধরো তোমরা একটা স্টার দিয়ে এখানে অ্যাড করে, স্টারটাকে এখানে নিয়ে চলে আসি, এটাকে নিয়ে তোমরা এখানে একটা কিছু অ্যাড করে দিলে, লিখতে চাইছো এটাকে, ঠিক আছে। সেম ভাবে তোমরা ইনসার্ট করে নাও আরেকটা ওয়ার্ড আর্ট এখানে, দিস ইজ আ ক্যাম্পা, ক্যাম্পা প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, ছোট করে নাও সাইজটা, ঠিক আছে। এটা ক্যাম্পা প্রোডাক্ট ডিটেলস, ক্যাম্পা প্রোডাক্ট ডিটেলস, এরকম করে তোমরা এটা যে কটা জিনিস ইনসার্ট করা যায় এরকম করে ইনসার্ট করে দিলে, দেখো ওয়ার্ড আউট হয়ে গেল। ওয়ার্ড আউটের পরে এবার আছে কি, ইনসার্ট হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি, হাইপারলিংক জিনিস হচ্ছে কোনো একটা ইউআরএল, ইউআরএল মানে কি, ধরো facebook.com করছো, এটা হচ্ছে একটা হাইপারলিংক। তোমরা ধরো ক্যাম্পার একটা সাইট আছে, আমি এই ক্যাম্পা দিয়ে যেহেতু বোঝাচ্ছি, তো এই ক্যাম্পা নিয়েই আমি করছি, ঠিক আছে। ক্যাম্পা, ধরো এইটা campabeverage.com। এবারে তুমি তোমার যে কাস্টমার আছে তাদেরকে দেখাতে চাইছো যে ক্যাম্পার কি কি জিনিস আছে, সেগুলো তুমি দেখাতে চাইছো, তো সেটা কিভাবে দেখাবে, ধরো একটা হাইপার লিঙ্ক আছে, সেই হাইপার লিঙ্কটা তোমরা এখানে মেনশন করতে চাইছো, সেটা কিভাবে করবে, ইনসার্টে গেলে সেম ভাবে, ইনসার্টে গেলে গিয়ে হাইপার লিঙ্কে ক্লিক করলে, করার পরে দেখো এখানে আমি স্টেপ গুলো দেখে করিয়ে দিচ্ছি তোমাদের, যাতে একটা যাতে বুঝতে সুবিধা হয়। হাইপার লিঙ্কে গেলে গেলাম, দেখো হাইপার লিঙ্ক চলে আসলো এখানে,
এবারে এটা যদি তোমরা চাও, এটা মানে হাইপারলিংকটা মানে ক্লিক করবে তোমরা, ডাইরেক্ট ওদের পোর্টালটা খুলে গেল, ঠিক আছে? হাইপারলিংক বেসিক্যালি কিছুই না, যে ইউআরএল যেটা দিচ্ছে, তো যেমন ধরো লগ ইন করেছো www.facebook.com এ, তো সে facebook.com টা খুলে যাবে সেম ভাবে এই জিনিসটা। তো ধরো তোমরা এটাকে তোমরা এখানে দিয়ে দিলে, প্রোডাক্ট ডিটেলস এর এখানে দিয়ে দিলে হাইপারলিংকটা, একটুখানি বড় করে দিতে চাইছো সাইজে, ঠিক আছে? একটু বড় করে দাও তোমরা, প্রবলেম নেই, ঠিক আছে? এরকম করে তো হাইপারলিংক হয়ে গেল। নেক্সট আর কি আছে? আর কিছু ইম্পর্টেন্ট সেরকম একটা নেই। লিঙ্ক টেক্সট দেখিয়ে দিয়েছি, অ্যাড্রেসও তোমরা এরকম করে করতে পারো, ঠিক আছে? মেনলি হচ্ছে এই কয়টা জিনিস রয়েছে। তো আমি এই শিটটা যেটা বানালাম, এই শিটটা হচ্ছে ইনসার্টে আমাদের কি কি ইউজ হয় মোটামুটি সেটা একটা দেখিয়ে দিলাম। একটা টেবিল ইউজ ক্রিয়েট করছি যখন একটা প্রোডাক্টে, তার উপর একটা ওয়ার্ড অ্যাড করে তার একটা হেডিং দিলাম, তার একটা পিকচার অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে? তার একটা মানে সাইকেল, বেসিক্যালি ম্যানুফ্যাকচার প্যাকেজিং লেবেলিং হয়ে সাইকেল হচ্ছে, সেটা অ্যাড করে দিলাম। তার একটা মানে শেপ অ্যাড করে একটু ডিটেলস লিখে দিলাম। এগুলো কিন্তু আমি সমস্তটাই একটা এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। তোমাদের এক্সামে যেরকম যেরকম দেবে সেইভাবে ডিটেলস গুলো ফিল করবে। আমি এরকম নয় যে আমি যেরকম করে দেখাচ্ছি এরকম। ধরো তোমাকে দিয়ে দিল যে একটা টেবিলের সাথে একটা ছবি আর ওয়ার্ড অ্যাড করে একটা ডিটেলস দাও, তখন শুধু ওই দুটো হবে, তখন কিন্তু বাকি জিনিসগুলো হবে না, ঠিক আছে? সেম জিনিস। উম, তো এইভাবে কাজটা করতে হবে, বোঝা গেল? তো এইভাবে এটা এগুলো আসবে। তো নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমাদের ইউজ অফ ভিউ মেনু, ঠিক আছে? ভিউ মেনু বলতে কি, আমাদের যে ওপরে যে বারটা রয়েছে এক্সেলে, ঠিক আছে? এই ভারে দেখো অনেকগুলো মেনু রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তো আমাদের সবকটা অতটা ইম্পর্টেন্ট নয়। যেইগুলো ইম্পর্টেন্ট তো সেইগুলোর ওপরে তোমাদের যেমন দেওয়া আছে নোট বইয়ে, আমি সেরকম করে দেখিয়ে দেবো। আমাদের এত মানে লাস্ট যে চ্যাপ্টারটা নিয়ে কাজ হয়েছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের পাই চার্ট, পিভট টেবিল, ঠিক আছে? এইগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হচ্ছে ভিউ মেনু দিয়ে আমরা একটা এক্সেল শিটে কি কি কাজ করে থাকি জেনারেলি, বোঝা গেল? তো শুরু করা যাক চ্যাপ্টারটা। তো ফার্স্টে বলছি ইউজ অফ ভিউ মেনু। তো আমি এটার জন্য আলাদা করে কোনো নোট বানাইনি, তার কারণ এটা অতটা টাফ চ্যাপ্টার নয়। এগুলো আমি দেখালে তোমরা নোট মানে ভিডিওটা আবার দেখলে পেরে যাবে। ইউজ অফ ভিউ মেনু. View tab provides various options to customize the worksheet view and interaction theory. View tab contains the commands to view the Excel worksheet in various ways such as change view, freeze panes, arrange multiple window, etc. ঠিক আছে? অনেক মাল্টিপল টাস্ক আমরা পারফর্ম করতে পারি ভিউ ট্যাবের থেকে। দেখো এখানে অনেক অপশনস রয়েছে। আরো এখানে এই অব্দি অপশন দেখায়, এটা যেহেতু আমি লেটেস্ট ভার্সন এক্সেল এর ইউজ করছি এইটুকু দেখাচ্ছে। ড্রপ ডাউনে ক্লিক করলে আরো খুলবে অপশন গুলো, ঠিক আছে? তোমরা যখন করবে অন্য ওল্ডার ভার্সনে করবে দেখবে এতটা রয়েছে ভিউ, মানে অপশন গুলো এতগুলো রয়েছে, বোঝা গেল? তো দেখা যাক ফার্স্ট যেটা আছে সেটা কি দেখাচ্ছে। ফার্স্টেরটা হচ্ছে এটা সেভারাল সেকশন মেনশন। ফার্স্টে কি দেখাচ্ছে? ওয়ার্কবুক ভিউ। মানে ফার্স্টে এই জায়গাটা দেখো, ওয়ার্কবুক ভিউ দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা মেনুর নিচে নিচে সেটা ডিটেলসটা লেখা আছে, ওয়ার্কবুক ভিউ এটা। এই যে এইটুকু জায়গা রয়েছে, পোর্শন রয়েছে, এই পোর্শনটাতে আমরা ওয়ার্কবুক ভিউ নিয়ে কাজ করছি। ওয়ার্কবুক কি কি জিনিস? ওয়ার্কবুক মানে কি? ওয়ার্কবুক মানে হচ্ছে এই যে এক একটা যে তোমরা শিট ওপেন করে রেখেছো, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের এক একটা ওয়ার্কবুক, বোঝা গেল? ওয়ার্ক মানে তোমাদের কাছে ধরো একটা বই আছে, বইয়ের এক একটা পেজকে ওয়ার্কবুক বলছে এখানে, ওয়ার্কবুক, বোঝা গেল? তো এই যে একটা পেজটা ওপেন রয়েছে, এই পেজ হচ্ছে একটা ওয়ার্কবুক। তাহলে দেখো বাই ডিফল্ট এখানে ক্লিক করা হয়েছে, নর্মালে ক্লিক রয়েছে, মানে এই যে ওয়ার্কবুকটা রয়েছে এটা নর্মাল। এবারে ধরো পেজ ব্রেক প্রিভিউতে যদি ক্লিক করো তোমরা, দেখো পেজটা এরকম হয়ে গেল। এটা কি হলো? এটা হলো যে একটা ওয়ার্কবুকে যতটা তোমার কাজ হয়েছে, দেখো নর্মালিতে কতটা কাজ হয়েছে, তোমার এতটাই কাজ হয়েছে। এই এইচটিটিপি এই লেখাটা অব্দি রয়েছে, মানে রো নাম্বার 25 অব্দি কাজ হয়েছে। পেজ ব্রেক প্রিভিউতে যখন ক্লিক করলে দেখলে পেজটা কেমন একটা ছোট মতো হয়ে গিয়ে একটা ডিভাইড ডিভাইড করে দেখাচ্ছে, যে এখানে একটা ডিভাইড, এখানে একটা ডিভাইড। তো এটা কি? এটা হচ্ছে তোমরা ধরো, হ্যাঁ, ধরো সাপোজ আমি বলছি, তোমরা ধরো পেজটা যেটা করেছো কাজটা সেটাকে প্রিন্ট করবে,
প্রিন্ট করলে কি হবে? প্রিন্ট করলে তো নিশ্চয়ই তোমাদের এইটা যতটা রয়েছে এরকম ভাবে তো বেরিয়ে যাবে না। মানে প্রিন্ট বেরোবে না। ধরো একটা অনেকটা বড় একটা লেখা রয়েছে, সেটা নিশ্চয়ই এইভাবে বেরিয়ে যাবে না পুরো কাগজটা। একটা একটা কাগজের একটা সাইজ থাকে না, A4, A3, এরকম বিভিন্ন সাইজ থাকে। তো সেই সাইজের ওপর ডিপেন্ড করে তোমার প্রিন্টটা বেরোবে। মানে ধরো এখান থেকে ধরো এ থেকে জি এতটা একটা পেজের মধ্যে বেরোবে। এইচ থেকে এম আরেকটা পেজের মধ্যে বেরোবে, এন থেকে তারপরে যতটা আছে ওইটা আরেকটা পেজের মধ্যে বেরোবে, এরকম করে বেরোবে। তো এবারে তোমরা ধরো কাজ করছো, তোমরা চাইছো যে তোমার জিনিসটা যাতে একটা পেজের মধ্যেই আসে, ঠিক আছে? তুমি ধরো এখানে কিছু লিখলে, এখানে কিছু লিখলে, এখানে কিছু লিখলে, এবারে তুমি দেখতে চাইছো একটা পেজের মধ্যে যেন আসে। তখন কি করবে? ওয়ার্ক পেজ ভিউতে ক্লিক করবে। দেখো এইটা তখন দেখিয়ে দেবে যেটুকু তুমি লিখেছো ততটা একটা পেজের মধ্যেই আসছে। ঠিক আছে, মানে EFG এতটা একটা পেজের মধ্যে আছে, তুমি আরো কিছু লিখতে পারো। কিন্তু যখন তুমি দেখছো এই পেজটা পুরোটা তুমি প্রিন্ট করবে, তখন দেখো এখানে দেখিয়ে দিল যে এখানে 3টে পেজ প্রিন্ট হবে। যখন দেখা বেরোবে তখন 3টে পেজ আসবে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমাদের পেজ ব্রেক, মানে এক একটা পেজ ব্রেক হয়ে গেল। পেজ ব্রেক প্রিভিউ এটা। তো এখানে দেখা যাক কি লিখেছে। পেজ ব্রেক, ইট ডিসপ্লেস দ্য ওয়ার্কশিট উইথ পেজ ব্রেকস ডাউন উইথ ব্রোকেন লাইনস। বুঝা গেল? যে জিনিসটা বললাম ওটাই। এটা হচ্ছে পেজ ব্রেকস। নেক্সট কি আছে? পেজ লেআউট। পেজ লেআউটও সেম জিনিস, ঠিক আছে? দেখো পেজ লেআউটও সেম জিনিস। একটা পেজের যদি প্রিন্ট করতে যাও, যতটা পেজ লেআউট, এই যে এতটা, এইটা হচ্ছে একটা পেজ লেআউট বেরোবে তোমার। নেক্সট পেজ যখন প্রিন্ট করবে তখন আবার দেখবে এতটা আসছে। ঠিক আছে, তারপরেটা এতটা। এবার নিশ্চয়ই তুমি যতটা যেরকম করে প্রিন্ট করেছো মানে একদম কর্নার থেকে তো নিশ্চয়ই সেটা প্রিন্ট হয়ে যায় না, না? সেটা তো একটুখানি তো ডান দিক বাদিকে ছাড়া থাকে, তো সেইটাই তোমরা বুঝতে সুবিধা হবে। যখন প্রিন্ট করবে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে? তোমরা তাহলে সেইভাবে কাজটা করতে পারবে। বোঝা গেল? তো সেটা হচ্ছে পেজ লেআউট। নেক্সট কি আছে? নেক্সট আছে কাস্টম ভিউজ। কাস্টম ভিউজে সেরকম একটা কাজ নেই। এখানে একটা লিস্ট বক্স ওপেন হবে, এখানে তুমি অ্যাড দিয়ে বিভিন্ন নাম টাম দিতে পারো এক একটা পেজের। এটাই, এটা সেরকম ইউজ হয় না। তো মেনলি পেজ ব্রেকসটা ইউজ হয় আর পেজ লেআউটটা ইউজ হয়। বাই ডিফল্ট তো আমাদের নর্মাল থাকছে। তো এখানে কি বলছে তাহলে? পেজ লেআউট ডিসপ্লেস দ্য লেআউট অফ দ্য ওয়ার্কশিট অ্যাজ অ্যান প্রিন্টেড পেজ, যেটা বললাম। ইট অলসো শোজ দ্য রুলস ভার্টিক্যাল অ্যান্ড অনলাইন, যেটা যেটা বললাম, ডান দিক বাদিক নিচে ওপর নিচে ফাঁকা থাকে, হেডার ফুটার মার্জিন অ্যান্ড স্কেলিং অপশনস এগুলো থাকে। কাস্টম ভিউতে কি আছে? কাস্টম ভিউতে ডিসপ্লে দা কাস্টম ভিউ ডায়লগ বক্স, নাথিং এলস। বোঝা গেল? নেক্সট কি আসছে? নেক্সট আমাদের আসছে শো। শো কোথায় আছে? দেখে শো। শো হচ্ছে পরের পরের এইটুকু হচ্ছে শো। শোটাতে আমাদের কি কি আসছে? শোটাতে আসছে আমাদের ফর্মুলা। দেখো এখানে চেক বক্স এগুলো চেক করা আছে, এই যে পাশে যে টিক দেওয়া থাকে এগুলোকে চেক বক্স বলে। ঠিক আছে, চেক বক্স। দেখো এখানে বাই ডিফল্ট ফর্মুলা, হেডিং, এগুলোতে সব চেক বক্স দেওয়া রয়েছে। এগুলো কি? ধরো তুমি একটা চেক বক্সে ফর্মুলা বার উড়িয়ে দিলে, এখানে কি উড়ে তোমার সরে গেল? দেখো পেজটা একটু ছোট হয়ে গেল, কি হলো? কেন, কোনটা সরে গেল? দেখো এই যে এইটা যেটা রয়েছে এটাকে ফর্মুলা বার বলে। এইটা সরে যাচ্ছে এখান থেকে। দেখো ফর্মুলা বার কেন বলছে? ধরো আমরা একটা ফর্মুলা যখন লিখছি না, ধরো সাম করে আমি এতটা করছি, তো সেটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলাটা যখন লেখা হচ্ছে, তো কি হচ্ছে এখানে? এইখানে দেখো ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ফর্মুলা বার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা বার। দেখো এর উপর যদি তুমি ওভার করো, এখানে দেখিয়ে দিচ্ছে যে এটা ফর্মুলা বার। সুতরাং এই টিকটা দেওয়া আছে মানে এটাকে তুমি যদি সরিয়ে দাও, ফর্মুলা বার সরে গেল এখান থেকে, এখানে আর ফর্মুলা দেখতে পাচ্ছ না তুমি। নেক্সট কি আসছে? হেডিং। হেডিং তোমার এখান থেকে যে সাইডে যে ডান দিকে বা দিকে এইগুলো রয়েছে, এই হেডিং গুলো সরে গেল। দেখো এই যে এই হরিজন্টাল ভার্টিক্যাল যে হেডিং গুলো রয়েছে না, এই যে এইটা এইটা ডান দিকে বাদিকে, মানে বুঝতে পারছো তো? ABCD আর 1 2 3 4 এইগুলো সরে যাবে এখান থেকে। দেখো পেজে আর এগুলো দেখাচ্ছে না। নেক্সট কি আছে? নেক্সট আছে গ্রিড লাইন। গ্রিড লাইনটা অটোমেটিক আমার সরানো আছে। দেখো তোমাদের যদি এই এক্সেলটা দেখো আর এই এক্সেল দেখো, দেখো ডিফারেন্স আছে একটা। এই যে এই দুটো এক্সেল যদি দেখো, আর এটা ডিফারেন্স আছে। এটা যে এরকম খোপ খোপ করে যে বক্স গুলো রয়েছে, এই বক্স গুলো করা নেই। এই বক্স গুলোকে বলে গ্রিড লাইন। তার কারণ কি? তার কারণ আমি এগুলো সরিয়ে দিয়েছি আগেই। এটা যখন ক্লিক করে দেবো এটা এখানে চলে আসছে। বুঝা গেল? তো গ্রিড লাইন সরিয়ে দিচ্ছি। গ্রিড লাইনটা কেন সরিয়েছি? বোঝার সুবিধার জন্য, মানে দেখতে যাতে ভালো লাগে লোক অ্যান্ড দ্যাটস ইট। তো সেই জন্য আমাদের এটা সরানো আছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল শো। নেক্সট কি আসছে? জুম। জুম দেখে তোমাদের নেক্সট কি আছে? জুম।
জুমের তিনটা অপশন আছে, জুম 100%, জুম টু সিলেকশন, ঠিক আছে? এটা সেরকম কিছু বোঝার নেই। এটা নর্মাল যদি জুম ক্লিক করো, এখানে তোমার ম্যাগনিফায়ারে বিভিন্ন দেখাবে তুমি হান্ড্রেড কতটা জুম করতে চাও। তুমি যদি 100% জুম করতে চাও, 100% জুম এখন রয়েছে 200% করতে চাইলে 200% জুম হয়ে গেল, ঠিক আছে? ছোট করতে চাইছো, 25% জুম হয়ে গেল। এখানে তুমি কাস্টম তোমার মতো দিয়ে করতে পারবে, ঠিক আছে? বাই ডিফল্ট 100% জুম থাকে, এটা মনে রাখবে। বাই ডিফল্ট 100% জুম থাকে, মানে ধরো তুমি করে দিলে হচ্ছে 50%, পাশে দেখো 100% জুমের একটা ইয়ে রয়েছে, এটা ক্লিক করলে বাই ডিফল্ট এর মধ্যে ফেরত চলে যাবে 100%। ইট উইল, এটা একটু পড়ে নেবে। ইট উইল জুম দ্য ওয়ার্কশিট টু বি নর্মাল সাইজ টু 100%। জুম টু সেকশন, সিলেকশন মানে কি আছে? জুম টু সিলেকশন মানে হচ্ছে তোমাদের যেই পার্টটা নোট বইয়ের সিলেক্ট করা থাকবে, ক্লিক করা থাকবে, সেইটুকু পার্ট জুম হবে। ধরো আমি এইটা জুম ক্লিক করে রেখেছি, এখানে যখন আমি জুম করি, দেখো এই পার্টটা জুম হয়ে গেল, ঠিক আছে? সেম ধরো এইটা আমি ইয়ে করে রেখেছি, ক্লিক করে রেখেছি, এখানটা যদি করি দেখো এই পার্টটা জুম হয়ে গেল। এটা একটা ভালো ফিচার। তুমি ধরো খুব ছোট ছোট লেখা, একটা বড় ওয়ার্কবুক, খুব ছোট লেখা কিছু বুঝতে পারছো না, তখন তুমি এটা ইউজ করতে হবে। ধরো প্যাকেজিং, এটা কি লেখা আছে তুমি বুঝতে পারছো না, জুম করে দিলে দেখো প্যাকেজিং এর জায়গাটা বড় হয়ে দেখিয়ে দিল, ঠিক আছে? তো জুম হয়ে গেল। নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমাদের উইন্ডো, এই ট্যাবটা আসছে, ঠিক আছে? উইন্ডো ট্যাবে অনেকগুলো রয়েছে, অনেকগুলো ফিচার মানে অপশনস রয়েছে যেগুলো কাজ করতে হয়। নিউ উইন্ডো কি বলছে? নিউ উইন্ডো হচ্ছে তোমাদের, নিউ উইন্ডো মানে আরেকটা ওপেন উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে তিনটে উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। আমাদের একটা ছিল, ঠিক আছে? একটা ছিল, তিনটে উইন্ডো আরো ক্রিয়েট হয়ে যাচ্ছে। নিউ উইন্ডোর কাজ হচ্ছে এইটা। মানে তুমি ধরো ক্লিক করছো, দেখো এখানে দেওয়া আছে ছবিটা, একটা দুটো তিনটে, মানে তাহলে এইটার থেকে ক্রিয়েট হয়ে যাবে। এই যে ওপেন উইন্ডোটা রয়েছে না, এখানে যদি তুমি নিউ উইন্ডোটা ক্লিক করো, দেখো এখানে একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল পেছন দিকে। দেখো ওয়ার্কবুক এক্সএলএস 1 ওপেন আছে, এখানে আরেকটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে নিউ উইন্ডো ওপেন, উইন্ডো ওপেন হবে। অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অল বলতে কি করবে বলো তো? অ্যারেঞ্জ অলে এখানে ভার্টিক্যালি এরকম ভাবে, মানে ধরো তোমার পেজগুলো ঠিকঠাক করে সাজানো নেই, ঠিক আছে? তখন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে তখন আমরা জেনারেলি অ্যারেঞ্জ করি, মানে হরাইজন্টাল ভার্টিক্যালি অ্যারেঞ্জ। এখানে যেমন সবকটা মানে শুধু এক্সেল শিট নেই, এখানে বিভিন্ন রকম ডেটা রয়েছে, সেই জন্য এটা অ্যারেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এগুলো একটু পড়ে নেবে। The tile will tile all the open windows side by side on the screen, creates a new window with the currently activated worksheet, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যারেঞ্জ অল বলতে কি বোঝাচ্ছে? এখানে ধরো তিনটে আমি ওয়ার্কবুক ওপেন করেছি, ঠিক আছে? তিনটে ওয়ার্কবুক আমি ফার্স্টে ক্লিক করলাম, করার পরে অ্যারেঞ্জ অলে আমি যদি ক্লিক করি, তখন আমাদের তিনটে উইন্ডোকে এইভাবে দেখিয়ে দেবে, ওপর নিচে ওপর নিচে করে। ধরি আমি এরম করি টাইলস, দেখো তিনটে উইন্ডোকে আমাদের এরম করে দেখিয়ে দেবে, তিনটে উইন্ডোতে, মানে আমি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারি, ঠিক আছে? অ্যারেঞ্জ অল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল যদি করি এইভাবে ওপেন হবে জিনিসটা, বোঝা গেল? উইন্ডোজ অ্যারেঞ্জ অলে গিয়ে আমি যদি ক্যাসকেড করে দিই, তখন আচ্ছা, তখন এরকম করে হয়ে যাবে, ঠিক আছে? এটা সেরকম কিছু অতটা ইম্পর্টেন্ট না, মানে অতটা ইউজ আমরা জেনারেলি করি না। কখন এইগুলো জেনারেল ইউজ হয় বলো তো? ধরো তোমার কাছে একটা এক্সেল শিট আছে, তুমি আরেকটা এক্সেল শিট বানিয়ে তাতে কাজ করতে চাও, যাতে তোমার যে অরিজিনাল এক্সেল শিটের ডেটায় কোনো চেঞ্জেস না হয়, তখন আমরা এরকম করে করতে হয়। তখন কি করবো? তখন একটা নিউ উইন্ডো ওপেন করে নেবো, ওপেন করে নিয়ে অ্যারেঞ্জ অলে ক্লিক করে ধরো ভার্টিক্যালি করে দিলাম। তাই কি হলো? দুটো পাশাপাশি ওপেন রইলো, এবার আমি এইটাই কাজ করতে চাইছি, এটাই কাজ করে দিচ্ছি। দেখো এইটাতেও হচ্ছে, এটাতেও হচ্ছে, তখন নিউ উইন্ডো, দুটো উইন্ডোতেই কাজ হচ্ছে তখন, কিন্তু সেভ করবে যখন এইটা তুমি সেভ করলে এরকম, বোঝা গেল? তা কি অরিজিনালটাতে তোমার এফেক্টও হবে, দ্যাটস ইট। এখানে অ্যারেঞ্জেল এগুলো পড়ে না। ফ্রিজ পেন, এইটা একটু ইম্পর্টেন্ট, আমরা ইউজ করে থাকি। ফ্রিজ পেনটা কি? ধরো আমাদের এখানে হেডিং রয়েছে, ঠিক আছে? ফার্স্ট একটা হেডিং, এগুলো হেডিং, এবারে এর অ্যান্সার দাঁড়াও, হয়তো অন্য একটা শিটের মধ্যে দেখাই এটা। ধরো ফার্স্ট যে এইটা, এইটা হচ্ছে আমাদের হেডিং, তো এইটা হচ্ছে হেডিং, আমরা এইটাকে মানে ফ্রিজ রাখতে চাই। দেখো এইটাকে, এই পার্টটুকু থেকে আমরা ফ্রিজ রইল,
দেখো ফ্রিজ পেনের, সরি আমি এটা ওন ইয়েতে ক্লিক করেছি। দেখো ফ্রিজ পেনের অনেকগুলো রয়েছে, এইটা টপ, টপ যেটা ফ্রিজ পেনের তিনটে অপশন, আনফ্রিজ পেন, ফ্রিজ টু টপ, আর ফ্রিজ ফার্স্ট কলম, ঠিক আছে? তো আমরা ফার্স্ট যে ইয়েটা রয়েছে সেটাতে ফ্রিজ করেছি, মানে ফ্রিজ টপ রো ক্লিক করেছি আমরা, যে টপে সব থেকে ওপর ফার্স্ট যেটা রয়েছে সেটা আমাদের হেডিং, সেটা আমরা ফ্রিজ রেখেছি, বাকিগুলো আমাদের স্ক্রল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজ পেন। নেক্সট কি, আনফ্রিজ পেন করে দিলাম। নেক্সট কি আছে, নেক্সট আছে ফ্রিজ ফার্স্ট কলম। ফার্স্ট কলমটা ফ্রিজ করলাম, কখন ইউজ হয়? যখন ধরো ডান দিকে নাম লিখে রয়েছে, এখানে ধরো প্রোডাক্ট ওয়ান রয়েছে, সলিড কি এরকম অনেক ডেটা রয়েছে আমাদের দেখতে চাই এরকম করে, তখন ধরো ফার্স্ট কলমটা আমাদের ফ্রিজ রয়ে গেছে, বাকিগুলো সরছে, ঠিক আছে? ফ্রিজ পেনটা আমাদের খুব ইউজ হয় এটা, বুঝে গেল? হ্যাঁ, ফ্রিজ পেনই হয়ে গেল। তারপরে কি আছে, স্প্লিট হাইড। ফ্রিজ পেন এগুলো দেখে নেবে। স্প্লিট, ইট উইল ডিভাইড দ্য উইন্ডো ইন্টু রিসাইজেবল পেনস টু ফ্যাসিলিটেট দ্য মাল্টিপল ভিউজ অফ সেম ওয়ার্কবুক, ঠিক আছে? দেখো স্প্লিট বলতে এটাকে এইভাবে ডিভাইড করে দিল। আমাদের এখানে যে উইন্ডোটা রয়েছে, ধরো আমি দেখাচ্ছি, এই যে ধরো আমাদের এই পেজটা রয়েছে পুরোটা, ঠিক আছে? আমি এখানে স্প্লিট যদি করে দিই, দেখো এখানে ডিভাইড হয়ে গেল পেজটা বিভিন্ন, দেখো এতটা একটা পেজে ডিভাইড দেখাচ্ছে, ঠিক আছে? মানে আমাদের ওয়ার্কবুকে কিন্তু কোনো ডিফারেন্স আসছে না, জাস্ট আমাদের ভিউটা চেঞ্জ হচ্ছে, যে ফার্স্টে এতটা ওপরটুকু ফিক্স রইলো, এতটা হেডিং হিসাবে ধরে নিচ্ছে, তারপরে নিচে এইটুকুতে চেঞ্জ কর, তোমার ধরো কিছু চেঞ্জেস করার দরকার, তখন এইটুকুতে তুমি দেখতে পারবে, ডান দিকে বাঁ দিকে এরকম বিভিন্ন ভাবে তোমরা ফ্রিজ করতে পারবে, ঠিক আছে? বুঝলে? স্প্লিট করতে পারবে, সরি, স্প্লিট করতে পারবে, এরকম করে কাজ করতে পারবে স্প্লিট করে। নেক্সট কি আছে, হাইড। একটা ওয়ার্কবুককে তুমি হাইড করে দিতে চাইলে, কেউ দেখতে পাচ্ছে না এখানে কি ওয়ার্কবুক, তুমি ধরো কাজ করতে করতে উঠে গেছো, তুমি ওয়ার্কবুকটাকে সেভ করতে চাইছো না এখন, তুমি উঠে যাবে কাজ করতে, আবার আসছে 2 মিনিট পর, ব্রেক নিয়েছো, তখন হাইড করে দেবে, তাহলে কি হবে, ওখানে আর কেউ কিছু দেখতে পাবে না, এসে আনহাইড করে কাজ শুরু করে নেবে। হাইড দ্য কারেন্ট ওয়ার্কবুক, তারপরে কি অ্যালাউ টু আনহাইড, স্প্লিট বললাম, তারপরে কি আছে ভিউ সাইড বাই সাইড, সিনক্রোনাইজ স্ক্রলিং, এগুলো এখন দেখাচ্ছে না, সাইড বাই সাইড, হ্যাঁ। এবারে ধরো দুটো ওয়ার্কবুক আমি মানে ওপেন করে নিয়েছি, ঠিক আছে? এখানে আমি যদি এবারে ভিউ সাইড বাই সাইডে ক্লিক করি, দেখো দুটো ওয়ার্কবুক আমাকে এরকম করে দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে এরকম করে দেখাচ্ছে। দেখো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, ঠিক আছে? এরকম করে দেখাচ্ছে, এটা বোঝা গেল। নেক্সট কি আছে, সিঙ্ক্রোনাস স্ক্রলিং। সিঙ্ক্রোনাস স্ক্রলিং বলতে কি, ভিউ সাইড বাই সাইড তুমি করলে, করার পরে তুমি যখন স্ক্রল করছো না, দাঁড়াও, তুমি যখন স্ক্রল করছো, যখন দেখো ফার্স্ট যেটা আছে সেটাই শুধু স্ক্রল হচ্ছে, সেকেন্ড পেজে স্ক্রল হচ্ছে না, ঠিক আছে? তো তুমি ধরো চাইছো যে দুটো পেজকে সিঙ্কে রাখতে, যাতে তুমি কাজ করতে সুবিধা হয়, তখন সিঙ্ক্রোনাইজ স্ক্রলিং এ ক্লিক করলে কি হবে, দুটো পেজ সেম মানে স্ক্রল হবে। আমি যদি করে দিই, এখানে একটা ওপেন করে দিই, হ্যাঁ, আহ, দেখো দুটো পেজ সেম ভাবে স্ক্রল হচ্ছে, আমি স্ক্রল এক জায়গাতে করছি, ঠিক আছে? স্ক্রল এক জায়গাতে করছি, কিন্তু দুটো পেজ আমার সেম ভাবে স্ক্রল হচ্ছে, কাজ করার জন্য সুবিধা হবে তোমার। তুমি ধরো এখানে কিছু টাইপ করলে, তারপর আবার স্ক্রল করে দেখতে চাইছো যে এটা নিচে কি আছে, তখন সিনক্রোনাইজ না করা থাকলে কি হবে বলো তো, সিনক্রোনাইজ করা করা থাকলে তোমার একবার উপরে গিয়ে স্ক্রল করতে হবে, একবার এইদিকে গিয়ে স্ক্রল করতে হবে, সেই কারণে, সেই জন্য সিনক্রোনাইজ স্ক্রল করছি আমরা, ঠিক আছে? নেক্সট কি আছে, রিসেট উইন্ডো পজিশন। রিসেট উইন্ডো পজিশনে চলে আসবে, আবার যেমন ছিল সেরকমই চলে আসবে। রিসেট তো জানোই, রিসেট ওটাই, চেঞ্জ করে দিই, রিসেট উইন্ডো পজিশন। নেক্সট কি আছে, reset window, enable the side by side option and then choose this share screen equally among the workbook, যেটা দেখালাম। সুইচ উইন্ডো, শো দ্য লিস্ট অফ অল কারেন্টলি ওপেন ওয়ার্কবুক, ঠিক আছে? সুইচ উইন্ডো মানে ধরো এখানে আমি চারটে ওপেন করে নিলাম, অনেকগুলো ওপেন করে নিলাম, চারটে ওপেন করার পর সুইচ উইন্ডো, দেখো এখানে যে কটা উইন্ডো আছে সে কটা দেখাচ্ছে 1 2 3 4 করে, তুমি যেটা যেতে চাও সেটা ক্লিক করে কাজ করো, দ্যাটস ইট। তো এটা আমি বাকিগুলো আমি ক্লোজ করে দিই, এখন আর ওগুলোর ইউজ নাই। নেক্সট কি আছে, ম্যাক্রোস। ম্যাক্রোসটা আমি দেখাচ্ছি না এখন, ম্যাক্রোসটাতে বিভিন্ন কাজ হয়, রেকর্ড করতে পারি আমরা, এক্সেলে ধর রেকর্ড করতে চাইছো তোমরা, ঠিক আছে? একটা টাস্ক পারফর্ম করছো, সেটা তোমরা রেকর্ড করতে চাইছো, সেটা তোমরা এখান দিয়ে রেকর্ড করতে পারো, ঠিক আছে? এই রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখানে যা যা কাজ করবে তুমি সেগুলো রেকর্ড হয়ে যাবে, স্টপ রেকর্ডিং যদি করা হয়ে গেল ওটা, ওটা ভিউ ম্যাক্রোসে গিয়ে তোমরা আবার দেখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট কি আছে, ম্যাক্রোস এগুলো আছে।
দিস বাটন হেল্পস টু ম্যাক্রো ক্রিয়েটেড ওয়ার্কবুক ইট কনজেস, ঠিক আছে। তো দ্যাটস ইট, মানে ম্যাক্রোস বা এগুলো নিয়ে এইটুকুই রয়েছে। এতটাই মানে ইউজফুল নয় ম্যাক্রোস ফ্যাক্রোস এগুলো, আর এখন সেরকম একটা ইউজ হয় না। তো এগুলো থিওরি পার্টটা তোমরা একটুখানি দেখে নেবে। নেক্সট কি আছে, নেক্সট আছে ওয়ার্কিং উইথ নাম্বারস। ওয়ার্কিং উইথ নাম্বারস আছে, ঠিক আছে, নাম্বার নিয়ে বিভিন্ন রকম রয়েছে। ওয়ার্কিং উইথ নাম্বারে কি করছি আমরা, Excel provides various number formats to display numbers as decimal place, currency, ঠিক আছে। ধরো একটা আলাদা শিটে করছি, ঠিক আছে, নাম্বারস। ধরো আমি এখানে একটা নাম্বারস লিখি, ফার্স্ট লিখলাম 1, 12 লিখলাম, নেক্সট কি লিখছি, নেক্সট লিখলাম 12.125, 12.12, নেক্সট লিখলাম 12.56, নেক্সট লিখলাম 12 মানে ডেসিমালের পর বিভিন্ন লিখে দিচ্ছি। নেক্সট দিচ্ছি 00.10, ঠিক আছে, 0.184, ঠিক আছে, 0.1, ঠিক আছে। আরো না না, অনেকগুলোই দিলাম এখানে। এবারে দেখো, হ্যাঁ কি বলছে এখানে, জেনারেল নাম্বার ডিজিটাল ফরম্যাট, ঠিক আছে। এখানে আমি দেখো আমি অন্যভাবে দেখাচ্ছি, এটা তোমাদের যেমন করে থিওরিতে করা আছে এটা তোমরা দেখে নিও। চলো, দেখো আমাদের বিভিন্ন টাইপের ডেটা এখানে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে, বিভিন্ন টাইপের ডেটা আমরা নিয়েছি। হ্যাঁ, বিভিন্ন নিয়েছি। এবারে আহ, দেখো এক একটা তো এক এক রকম রয়েছে। এইটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার মানে কি, এরপরে ডেসিমালের পরে এর কোনো ডেটা নেই, এর ডেসিমালের পরে কোনো নাম্বার বা কিছুই নেই। এটা ডেসিমালের পর 2 ডিজিট, এটা 4, এটা 6, এরকম করে বিভিন্ন রয়েছে, ঠিক আছে। নাম্বার যে জায়গাটা আছে না, নাম্বার জায়গাটায় ফার্স্ট আমাদের যেটা করতে পারি, একটা একটা ইয়ে রয়েছে, দেখো এখানে অ্যারো রয়েছে, ইনক্রিজ ডেসিমাল। এটা কি আছে, ডিক্রিজ ডেসিমাল মানে কি, ধরো এই নাম্বারটা রয়েছে, যদি এটাতে আমরা ডিক্রিজ ডেসিমাল করি না, দেখো একটা একটা করে সরে যাবে ডেসিমালের ঘর, দেখো কমে গেল কমে গেল কমে গেল। তুমি চাইছো সবকটা নাম্বার যেন 2 ডিজিটের থাকে ডেসিমালের পর, তখন তুমি ডিক্রিজ ডেসিমালে ক্লিক করে করে করবে। এবারে ধরো তুমি ইনক্রিজ ডেসিমাল করতে চাও, তখন আবার বাড়িয়ে যাও বাড়িয়ে যাও, যত ইচ্ছে ইনক্রিজ করো তুমি, এরকম করে বাড়তে থাকবে। জিরো, কোনো নাম্বার না থাকলে তখন 0 0 0 করে বাড়তে থাকে, ঠিক আছে। তুমি ধরো সিলেক্ট করলে সবকটা করে ডিক্রিজ ডেসিমাল করছো, ঠিক আছে, দেখো এটা ডেসিমাল নেই বলে এটা হচ্ছে না, দেখো হয়ে গেল। কারণ একটা নিলে, তার কারণ আমাদের এক ছিল সব থেকে লোয়েস্ট ডেসিমাল, ঠিক আছে। আর মানে পয়েন্ট ডেসিমালের পর 2 ডিজিট ছিল, সেই জন্য কনসিডার করে নিলে ওটাকে লোয়েস্ট, এই জন্য ক্লিক করার সাথে সাথে সবকটা একটাই ডেসিমাল হয়ে গেল। তার কারণ কি, লোয়েস্ট ছিল যেটা হচ্ছে পয়েন্টের পর 2 ডিজিট, তার ডিক্রিজ করলে একটা ডিজিট হবে, সেই জন্য সবকটাকে একটা ডিজিট করে দিলাম। মানে তোমাদের কাছে মাল্টিপল ডেটা থাকলে তোমরা এইভাবে করতে পারো, যে জাস্ট সবকটাকে একবারে ক্লিক করলে, করে ডিক্রিজ ডেসিমাল করলে সবকটা একসাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ডিক্রিজ ডেসিমাল, এইটাও সেম। এটা ধরো তোমার কাছে এইটা ছিল, তুমি ডেসিমালে দেখাতে চাইছো, ধরো ডেসিমালে এরকম হয়ে গেল, মানে পরপর ধরো 12, 45, 58, 50 এরকম করে রয়েছে। তুমি এতে ডেসিমাল দেখাতে চাইছো, তখন কি করবে, এটা 00 দিয়ে দিলে ডেসিমালে হয়ে গেল, এটা বুঝা গেল। তো এটা হচ্ছে ডেসিমালের কাজ। নেক্সট কি আসছে, এবারে যেটা আসছে না, এবারে এটা একটু ইম্পর্টেন্ট। এইটা আমাদের অনেক সময় কাজে লাগে। দেখো ফার্স্ট অফ অল তো একটা আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে তুমি করতেই পারো। ধরো এটাই ক্লিক করলে, করে ড্রপ ডাউনে ক্লিক করলে জেনারেল করতে পারো, বিভিন্ন টাইপের নাম্বারটা ফরম্যাট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে নাম্বারটা। কারেন্সিতে ক্লিক করলে দেখো পাশে একটা রুপিসের সাইন চলে আসলো, অ্যাকাউন্টিং এ করলে আবার এরকম হয়ে গিয়ে রুপিসের সাইনটা সরে গেল। এগুলো হচ্ছে বিভিন্ন ফরম্যাটস, ঠিক আছে, ফরম্যাটস। এইটা হচ্ছে ডেট, এই দেখো 12/2/2025, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো নাম্বার না, এটা ডেট। সেই জন্য এটা অটোমেটিক ডেট ফরম্যাটে সিলেক্ট হয়ে গেল। এবার তুমি এটা শর্ট ডেট করতে হচ্ছে, ক্লিক করো, এটা আচ্ছা, এটা ডেট ফরম্যাট হয়ে আছে বলে এটা ডেটা হচ্ছে না, ঠিক আছে। তো এটা লং ডেটে তুমি ধরো ক্লিক করতে চাইলে, লং ডেটে এটা আপডেট হয়ে গেল, যে 02 ছিল সেই জন্য ফেব্রুয়ারিতে আপডেট হয়ে গেল, 12 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। নেক্সট কি আসছে, নেক্সট আছে টাইম আছে, বিভিন্ন টাইম আছে, ধরো 5 PM দিয়ে রাখা সঙ্গে, ঠিক আছে, দেখা যাক 5 PM টা নেয় কিনা। টাইম 5 PM টা নিচ্ছে না, নর্মাল 5 দিয়ে দিই। আচ্ছা, এটা যেহেতু টাইমে ইয়ে হয়ে গেছে না, এই জন্য চলো এইটাকে দেখি টাইমে নেয় কিনা।
দেখো এটা 5 এ নিচ্ছে না, 5 এটাকে ডেট হিসাবে নিচ্ছে, ওটাকে নিয়ে টাইম আছে, টাইমের আলাদা ফরম্যাট আছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু হ্যান্ডস অন করবে, সবকটা দেখাবো না, তাহলে কি বুঝতে পারবে না। হ্যান্ডস অন করতে করতে হয়ে যাবে। তো এবারে মেন জিনিসটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মোর নাম্বার ফরম্যাট। আমাদের এক একটা নাম্বার ফরম্যাটস এর মধ্যে না অনেক ভাবে আমরা সেটাকে সাজাতে পারি। দেখো বিভিন্ন টাইপের রয়েছে, জেনারেল, নাম্বার, কারেন্সি। নাম্বারের মধ্যে আবার ডিফারেন্স টাইপের রয়েছে, এখানে মাইনাস প্লাস এরকম করে। কারেন্সিতে বিভিন্ন রকম রয়েছে, যেমন তোমরা দেখছিলে এইটাই, এটাই তোমরা ধরো এইটা, এইটা আমি সিলেক্ট করে নিয়ে একটা নাম্বার সিলেক্ট করে নিয়ে কারেন্সিতে গেলাম। আমরা একটা অন্য টাইপের কারেন্সি সিম্বল দেখতে চাইছি, ধরো আমরা দেখতে চাইছি ইউএস ডলার, ঠিক আছে, ইংলিশ। দেখো ডলার কোথায় আছে, এগুলো ধরো ডলার, আমি ধরো সিলেক্ট করে নিলাম ডলার। ডেসিমাল প্লেস আমি ধরো দেখতে চাইছি 4টে ডিজিট থাকবে ডেসিমালের পর। দেখো এখানে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছে এটা কেমন দেখতে হবে, যে এই যে, মানে আমি যেহেতু 122 এটা সিলেক্ট করেছি, এটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। করে আমি যদি ক্লিক করে দিই, দেখো এটা $122 এরকম ভাবে সেট হয়ে গেল। নেক্সট ভাবে ধরো আমি এইটাতে গেলাম, ঠিক আছে, এটা কারেন্সি হয়ে গেল। অ্যাকাউন্টিং এ ধরো গেলাম, অ্যাকাউন্টিং এ গিয়ে আমি ধরো এটা থাকলো, ধরো এইটা করছি, করে এটা করলাম পাউন্ডে। দেখো এটা এরকম একটা সাইনে চলে আসলো। নেক্সট ভাবে আমি ধরো করছি আরেকটা, সেটা হচ্ছে ধরো পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ করছি আমি, পার্সেন্টেজ ছেড়ে দাও, ফ্র্যাকশন করতে পারি, সাইন্টিফিক, বিভিন্ন অনেক কিছু আছে। এগুলো তোমরা হ্যান্ডস অন করতে করতে দেখবে, বোঝা গেল। আমি অত ডিটেলস এগুলো যাব না। কাস্টম আছে, তোমরা এখান থেকে বিভিন্ন ভাবে সেট করে নিতে পারবে, তোমরা এখান থেকে ডিলিট ফিলিট করে নিয়ে যখন যেরকম ইউজ হবে সেরকম ভাবে সেট করে নিতে পারবে। জেনারেলি অত লাগে না কাস্টম ফাস্টম, ডে টু ডে কাজের জন্য যদি লাগে করে নেবে। ঠিক আছে, এটা একটা অন্য ফরম্যাট হয়ে গেল। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডেট। ডেটের এটাতে যদি আমরা যাই, ডেটের ক্ষেত্রে কি হতে পারে বলতো, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে আমাদের ডেটের ফরম্যাটে পুরোটা লেখা যাবে না, শর্টে লিখতে হবে। তো ঠিক আছে, বিভিন্ন রকম আসতে পারে। তো আমরা সেরকম করে ডেটটাকে সিলেক্ট করবো। ধরো এটা রয়েছে 12ই ফেব্রুয়ারি 2025 এরকম আছে, ঠিক আছে। আমরা চাইছি তার সাথে কি ডে সেটাও লিখতে, সেটা লিখতে, ঠিক আছে। দেখো এখানে দেখিয়ে দিল ওয়েডনেসডে 12ই ফেব্রুয়ারি 2025, চেক দেখ করে নাও তো ঠিক আছে কিনা, একবার দেখে নেওয়া যাক। 12 তারিখ ওয়েডনেসডে, ঠিক আছে। ধরো এই যে ডেটটা, এই ডেটটাকে আবার আরেকভাবে লেখা যায়। এইটাকে নিলাম, নিয়ে আমরা করে দিলাম যে আমরা যেমন ইউজ করি এরকম, ঠিক আছে। এটা দেখো 12/2/2025 হয়ে গেল, ঠিক আছে, ডেট ফরম্যাট হয়ে গেল। সেম ভাবে না টাইমটাকেও আমরা করতে পারি। টাইম ধরে নাও আমরা দিলাম 5টা 5, এটাকে মিলিয়ে দিচ্ছে, দেখা যাক। টাইম ফরম্যাটে আমরা গেলাম, টাইম ফরম্যাটে গিয়ে কি করছি আমরা এখানে, এখানে টাইম ফরম্যাট আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেখো 5 তারিখের এটা দেখাচ্ছে যে ডেটের সাথে কম্পাইল হয়ে দেখাচ্ছে। এবারে যদি আমরা করি এটাকে 12টা, কটা বাজে, 11টা 4, ধরো 11টা 4:30, ঠিক আছে। দেখো 11টা 4:30, এটা একটা টাইম ফরম্যাট হলো। এবারে ধরো আমরা এটাকে পিএম কি দেখাতে চাইছি, দেখো এএম দেখিয়ে দিলে 11টা 4 AM। এবারে 11টাকে যদি আমরা সাথে সাথে 21 করে দিই, এটা হচ্ছে 9টা 4 PM হয়ে গেল, ঠিক আছে, ডেট ফরম্যাটে এটা আপডেট হচ্ছে। ধরো ধরো ধরা যাক আমি এই ফরম্যাটে আনতে চাই, তখন কি হলো, 9টা 4 ডিজিটালের অনুযায়ী, ঠিক আছে, ডিজিটাল অনুযায়ী। ধরো আবার আমি চেঞ্জ করে দিচ্ছি এটাকে টাইমে গিয়ে, যেমন ছিল সেরকমই, হ্যাঁ ঠিক আছে, যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। তবে তুমি যদি চাও এখানে কাস্টমে চেঞ্জ করতে পারো, দেখো যেহেতু এটা টাইমে সেট করা আছে না, এখানে তার অপশন দিচ্ছে তুমি কিরকম করে দেখাতে চাও। ঠিক আছে, বিভিন্ন ভাবে তুমি দেখাতে চাও পারো এখান দিয়ে আপডেট করে করে। এগুলো তোমরা ডিটেলস যখন কাজ করবে তখন তোমরা বুঝতে পারবে, ডিটেলস যখন কাজ করবে, যে এটা কিরকম ফরম্যাটে, কোন ফরম্যাটে কাস্টমস কিরকম ইউজ হয়, বুঝা গেল। হ্যাঁ এটা হলো। নেক্সট এটাতে যে ডিটেলস গুলো, যে যে তোমরা হ্যান্ডস অনের সময় যা যা দরকার আছে না, করে করে একবার দেখে নেবে। এই যে আমি যেগুলো দেখালাম এখানে, 1 2 3 4, কারেন্সিতে চেঞ্জ হলো, অ্যাকাউন্টিং এ চেঞ্জ করতে হয় ডেসিমেল এইভাবে, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে, নেক্সট আসছে তোমার এগুলো, এগুলো তো সবকটাই দেখালাম, পার্সেন্টেজও দেখালাম আমি। পার্সেন্টেজটা একবার দেখে নেবে কিরকম করে করছো, ঠিক আছে। পার্সেন্টেজটা মিস করেছি, তো পার্সেন্টেজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরো ধরো 95 হয়েছে, ঠিক আছে, এটা একদম পার্সেন্টেজে দেখাবে।
একটা এখান দিয়ে ডাইরেক্ট দেখিয়ে দিতে পারো, নাহলে এখানে পার্সেন্টেজে যাও, পার্সেন্টেজে গিয়ে হ্যাঁ ধরো এইভাবে দেখাতে চাও, ঠিক আছে, 95, ধরো 95% এই যেতে পারে, 95। বিভিন্ন টাইপের আছে, তোমরা এই নাম্বারের এগুলোতে গিয়ে গিয়ে হ্যান্ডওয়ার্ক করে একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এবারে যেটা আছে সেলফ টেস্ট কোশ্চেন, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তার আগে একবার রিক্যাপ করে নিই আমরা কি কি টোটাল করলাম, ঠিক আছে, কি কি করলাম সেটা একবার রিক্যাপ করে নেওয়া যাক। সেটা ফার্স্টে হচ্ছে ফার্স্টে ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা করেছি, একটা টেবিল ছিল। এই চ্যাপ্টারটা ছোটই আছে, সেই জন্য আমি শর্টেই দেখিয়েছি। ডেটা এই যে একটা টেবিল ছিল, সেই টেবিল থেকে আমরা বিভিন্ন ধরনের চার্ট বানিয়েছি। চার্ট গুলো তোমরা আরো, আমি যে কটা দেখিয়েছি সেগুলোর বাইরে বাইরে গিয়ে আরো কিছু চার্ট দেখবে, ঠিক আছে। নেক্সট কি আসছে, চার্ট গুলো দেখিয়েছি এখান দিয়ে। নেক্সট হলো চার্ট হয়ে গেল, নেক্সট হচ্ছে পাই চার্ট দেখিয়েছি, এই যে পাই চার্ট দেখিয়েছি। নেক্সট আসছে পিভট চার্ট দেখিয়েছি, পিভট টেবিলটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে দেখবে, পিভট চার্ট পিভট টেবিলটা, ঠিক আছে। ওয়ার্কিং এরিয়া পিভট চার্ট টেবিল। নেক্সট আসছে ইনসার্ট ভেরিয়াস অবজেক্টস দেখিয়েছি, এইটা খুব ইম্পর্টেন্ট, যে একটা ওয়ার্কশিট বানালাম, তোমাদের ধরে একটা ডেটা বানাতে দিয়েছে তোমাদেরকে। তোমরা একটা কোম্পানিতে ধরো চাকরি পেয়েছো, যেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানির সাপোজ, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে তো বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে একটা ডেটা প্রেজেন্ট করতে বলেছে, যে কোন ডেটা কোন মানে কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানির কোন কোল্ড ড্রিঙ্কসটা সব থেকে বেশি সেল হয়েছে ওই ফিনান্সিয়াল ইয়ারে, এই ডেটা তো তোমাদের ধরো বার করতে দিয়েছে। তোমরা তখন কি করবে, একটা এক্সেল শিট প্রিপেয়ার করবে, খুলবে, বানিয়ে নিয়ে তার মধ্যে সব ডেটাটা ফিল করে নিলে, করার পরে তোমরা চার্ট বানালে, চার্টের মধ্যে আরো ভালো ভিজুয়াল হবে, যে কোনটাতে বেশি হচ্ছে, পিভট চার্ট বানিয়ে দিবে একটা, ডেটা সেটাতে ডেটাও থাকবে, ঠিক আছে। তারপর তোমরা একটা ফটো অ্যাড করে দিলে, যে কোল্ড ড্রিঙ্ক যাতে বুঝতে ভালো সুবিধা হয় কোন কোম্পানি, সেই কোম্পানির একটা লোগো অ্যাড করে দিলে, যে কটা তারপরে ধরো কিছু ফন্ট তোমরা অ্যাড করতে চাইছো, ফন্ট অ্যাড করে দিলে তোমরা ওখানে, যাতে ভিজিবিলি আরো বেটার হয়, অ্যাট্রাকটিভ। তোমাকে মেন মোটো হচ্ছে এগুলো ইউজ করা, মানে একটা ডেটা বানাচ্ছো তোমরা, যে শিট বানাচ্ছো সেটাকে অ্যাট্রাকটিভ বানানো, বোঝা গেল? অ্যাট্রাকটিভ বানানোটাই তোমাদের মেন মোটো। স্মার্ট আর্ট দেখিয়েছি আমি, স্মার্ট আর্ট আমাদের বিভিন্ন রকমের ডেটা, মানে টেবিল টেবিল টাইপের কিছু ডেটা ইনফরমেশন, ঠিক আছে, এরকম বানানোর সময় সাইকেল, একটা লাইফ সাইকেল দেখাবে, একটা কোনো মানে কোল্ড ড্রিঙ্কস বা কিছু লাইফ সাইকেল দেখাতে চাইছো, সেটাকেও তোমরা এইভাবে বানাতে পারো, ঠিক আছে, ডেটা দিয়ে। হ্যাঁ, ডেটা বানাতে পারো, স্মার্ট আর্ট, ঠিক আছে, স্মার্ট আর্ট বানাতে পারো। হ্যাঁ, নেক্সট কি দেখিয়েছিলাম, নেক্সট দেখিয়েছি এগুলো ওয়ার্ড আর্ট, এগুলো অ্যাড করতে, এগুলো অ্যাড করা দেখিয়েছিলাম, এগুলো অ্যাড করা, ঠিক আছে। ইউজ অফ ভিউ মেনু যেগুলো আজকে দেখালাম, এই পার্ট গুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউজ অফ ভিউ মেনু বা যেগুলো দেখালাম না, সেগুলো হচ্ছে মোটামুটি সব এক্সেল, ওয়ার্ড সবের জন্য সেম। ধরো আমি একটা ওয়ার্ড ফাইল যদি ওপেন করি এখানে, দেখো ভিউ মেনু এখানেও আছে, ঠিক আছে। প্রিন্ট পেজ, হ্যাঁ, অপশন গুলো একটু এদিক ওদিক হতে পারে, বাট মোটামুটি সব আছে। রুলার, তুমি যদি রুলার অ্যাড করতে, রুলার করতে পারো, গ্রিড লাইন এক্সেল এর মতো এখানে অ্যাড করে নিলে, ঠিক আছে। নেভিগেশন পেন তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে, জুম করতে পারো, ওয়ান পেজ মাল্টিপল পেজ বিভিন্ন ভাবে তোমরা করতে পারো। ওয়ার্ডের ক্ষেত্রে কি মাল্টিপল পেজ করলে কি তুমি করতে করতে দেখতে পাবে যে প্রিন্টের পেজের বাইরে চলে গেল কিনা। এটাই যেমন এক্সট্রা রয়েছে, একটা রিড মুড বলে এক্সট্রা রয়েছে, মানে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এরকম তো মোটামুটি সবেতেই সেম থাকে। পাওয়ার পয়েন্টে যদি তোমরা দেখো, যদি তোমরা পাওয়ার পয়েন্টে দেখো, পাওয়ার পয়েন্টেও দেখো ভিউ মেনু রয়েছে, সেখানে আবার এই অপশনস গুলো কিছু আপডেট অবভিয়াসলি হবে, কিন্তু ম্যাক্সিমামটাই সেম থাকবে। দেখো নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, এগুলো সেম আছে, জুম, নর্মাল, এগুলো মোটামুটি সেম আছে। হোমে যদি যাও, নাম্বারের সেকশনটা যখন আমরা কিছু লিখবো, নাম্বারের সেকশনটাও চলে আসবে এখানে, ঠিক আছে। তো এটাই এর বাইরে কিছু নেই। তো এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, তোমাদের সেলফ যে কোশ্চেন্স গুলো রয়েছে, সেলফ টেস্ট কোশ্চেন যেগুলো রয়েছে, সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি হাই লেভেলে, যাতে তোমাদের করতে সুবিধা হয়। আমি একদম করে দেখাবো না, ঠিক আছে, হাই লেভেলে করে দেখাবো একটু, যাতে তোমরা সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। সেলফ টেস্ট যে কোশ্চেন্স গুলো রয়েছে, তিনটে কোশ্চেন আছে এখানে। তো সেটার আমি তোমাদের স্টার্টিংটা দেখিয়ে দেবো, বাট আমি এটা করে দেখাবো না পুরোটা, ঠিক আছে। করে তোমাদের দেখাতে হবে। স্ট্রাকচারটা আমি মানে ক্রিয়েট করে দিয়েছি, মানে আমি ধরো 80% করে দেবো, 20% তোমরা নিজেরা ট্রাই করবে, বুঝা গেল?
তো শুরু করা যাক। ফার্স্টেরটা কি বলেছে? ফার্স্ট টাজ বলেছে যে ক্রিয়েট এ ফাইল নেম অ্যাজ পে ক্যালকুলেশনস ডট এক্সএলএসএক্স ইন শিট 1 টাইপ দ্য হেডিং এমপ্লয়ি ডিটেলস রিনেম শিট অ্যাজ পেরোল। ঠিক আছে, আমি করে রেখেছি, সেটাই খুলে দেখাচ্ছি। তো ফার্স্টে বলেছে যে একটা ক্রিয়েট করতে, ক্রিয়েট এ ফাইল নেম পে ক্যালকুলেশনস ডট এক্সএলএস, আমি করেছি পে ক্যালকুলেশন ডট এক্সএলএস। শিট টাইপ 1, শিট 1 যেটা করেছে ওটাকে এমপ্লয়ি ডিটেলস বলেছে। ঠিক আছে, হেডিংটা দিতে হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। তো এমপ্লয়ি ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, এটা একটা মিডল করে দিই, একদম কালারিং দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এমপ্লয়ি ডিটেলস করে দিলাম। নেক্সট কি আছে? রিমেম্বার শিট 1 অ্যাজ পেরোল, আমি পেরোল করে দিয়েছি এটা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে একটা টেবিল বানাতে নেম, ডিপার্টমেন্ট, হাউস, বেসিক, টিএ, এইচআর এ, গ্রস। এ কটা থাকছে দেখে নিই, এখানে সব কটা আমি করে দিয়েছি, নেম, ডিপার্টমেন্ট, হাউস, বেসিক, টিএ, এইচআর এ, গ্রস। তো এগুলোকে আমি বোল্ড করে দিই বোঝার সুবিধার্থে, এটাকে একটা টেবিল স্ট্রাকচারে করে দিই। ঠিক আছে, টেবিল স্ট্রাকচার হয়ে গেল, এটাকে একটুখানি কালারিং করে দিই। হলো। হুম। ঠিক আছে, তো এইগুলো হলো। এবারে কি বলছে আমাদের টাস্কটা? এবারে হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে গেল। টেবিল ক্রিয়েটের পরে বলেছে ডিপার্টমেন্ট ক্যান বি অ্যামং সেলস, মার্কেটিং, প্রোডাকশন। মানে এই যে ডিপার্টমেন্ট যেটা রয়েছে, ডিপার্টমেন্টস এর মধ্যে তোমাকে এই তিনটের মধ্যে রাখতে হবে। ধরো এখানে ছটা ডেটা নিচ্ছে, দুটোকে সেলস করলে, একটাকে মার্কেটিং করলে, তিনটেকে প্রোডাকশন, মানে তোমাদের ইচ্ছা মতো এটা করবে। ঠিক আছে, সেলস, মার্কেটিং আর প্রোডাকশন থাকবে বেসিক্যালি। তো আমি সেরকমই রেখেছি, সেলসে রেখেছি একটা, মার্কেটিং দুটো, সেলসে দুটো, মার্কেটিং দুটো, আর প্রোডাকশনে একটা রেখেছি। ঠিক আছে, তারপরে হাউস বলে দিয়েছে এই ফরম্যাটটাই রাখতে, ইয়েস নো, ইয়েস নো নো ইয়েস, ইয়েস নো ইয়েস নো ইয়েস, ইয়েস নো ইয়েস নো ইয়েস। ঠিক আছে, পাঁচটা ডেটা বলেছে। নেক্সট কি বলছে? এবারে দেখো, এবারের এইগুলো হচ্ছে তোমাদের এক্সামে এরম করে দেবে। টিএ কি বলেছে? টিএ ইজ টু বি ক্যালকুলেট 6% অফ বেসিক। তো কিভাবে করবে? বেসিক কোথায় দিয়েছে? বেসিক দিয়েছে তোমরা এইটা। ঠিক আছে, টিএ তে কি দেবে? তোমরা এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাড করে দেবে। ঠিক আছে, D3, বেসিক আছে D3, বেসিক ইন্টু 6%, তাহলে কি হবে? তাহলে হচ্ছে অটোমেটিক্যালি দিয়ে দিল 18,000। এবারে যদি তোমরা এটাকে টেনে নাও সবকটা, দেখো সবকটা এখানে তোমার দিয়ে দিল। আর আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ফার্স্টটা ক্লিক করলাম, ফার্স্টে বেসিক দিলাম 30,000, টিএ 18, আর এটা। নেক্সট কি বলেছে? নেক্সট বলছে এইচআরএ ইজ 20% অফ বেসিক অ্যান্ড উইল বি গিভেন অনলি টু দোজ হু ডাজ নট পজেসেস হাউস। এটার মানে কি? ভালো করে বোঝো। এইচআরএ দেবে 25% বেসিকের ওপর, তাহলে তো নর্মাল বেসিক ইন্টু 25%। বাট এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করে দিয়েছে, যাদের হাউস নেই, ডাজ নট পজেস হাউস, যাদের হাউস নেই, সেক্ষেত্রে কি হবে? দেখো ফার্স্টের ক্ষেত্রে ইয়েস আছে, মানে এর হাউস আছে, একে আমরা দেবো না। তারপরেরটায় নো আছে, তাহলে তারপরেরটায় দেবো। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা তোমাদের আগের ক্লাসে আমি করিয়েছিলাম, সেটা মনে রাখ, ওগুলো একটুখানি করলে বুঝতে পেরে যাবে। ইফ কন্ডিশন লাগিয়েছে, লাগানোর পরে কি দিয়েছে? C3, মানে হাউস, হাউস নো, যদি নো থাকে D3 ইন্টু 25%। বোঝা গেল? পাশে কমা দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে এলসটা, মানে যদি তোমার এটা ধরো আমরা দেখছি নো, যদি ইয়েস হয় তাহলে কি হবে? তাহলে দেবে না, তাহলে জিরো হবে। ঠিক আছে, এটাকে যদি আমি তলারটায় টানি, দেখো দেখা যাবে পরেরটায় যেহেতু নো আছে, পরেরটায় ধরো আমি বেসিক কত দেবো? বেসিক দিচ্ছি আমি আহ ধরে নাও সিকে আমার যা দেওয়া ছিল না, আমি সেটাই দিয়ে দিই। বেশ, আচ্ছা আমি এগুলো ডেটাগুলো ডিলিট করবো। চলো, এই যে ঠিক আছে, বেসিকটাকে যে ড্রাগ করে দেখো পরেরটায় 10,000 দিয়ে দিল কেন? 40,000-এর 25%, 10,000। C4 কি নো? C4 নো বলে দিয়েছে, সেই কারণে এটা এইচআরে আমরা দিলাম। বোঝা গেল? সেই জন্য এটা এইচআরে আমরা দিলাম। নেক্সট কি আসছে? নেক্সট কি বলেছে? ক্যালকুলেট দ্য গ্রস অ্যামাউন্ট, বেসিক, টিএ আর এইচআরএ। মানে গ্রস যেটা বলেছে সেটা হচ্ছে এই তিনটের বেসিক, টিএ, এইচআরএ যোগ করলে, বেসিক, টিএ, এইচআরএ অ্যাড করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস। তাহলে এখানে দেখো দিয়ে দিয়েছে বেসিক, টিএ, এইচআরএ অ্যাড করেছে, করে এই অ্যামাউন্টটা পেয়ে গেছে 31,800। নেক্সট কি বলেছে? ক্রিয়েট আ বার চার্ট। তো এবারে হয়ে গেল, এবারে আমরা প্রত্যেকটার জন্য এটা অ্যাড করিনি, কিভাবে করতে হবে তো জানোই। ট্র্যাক করবে জাস্ট, এটা ধরেও ট্র্যাক করবে, এটা ধরেও ট্র্যাক করবে। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে দুটোর জন্য শুধু নো আছে, সেই দুটোর জন্য এইচআরএ পেলো, বাকিগুলো সেম আছে। বাকি গ্রস অ্যাড করে করে এরকম করে এটা অটোমেটিক্যালি হয়ে গেছে।
ফাইনাল ভার্সন হয়ে গেল। এবারে ধরো তোমাদের যে একটু আগে যে টপিকটা আমি দেখালাম, যে এটাকে আমরা একটা ফর্মুলায় মানে অ্যামাউন্টের ইয়েতে দিয়ে দিই। ঠিক আছে, কিভাবে দেবো? এখানে যাব, এখানে গিয়ে জাস্ট কারেন্সি অ্যাড করে দেবো। এবার ডেসিমাল গুলো সরাবো, কিভাবে সরাবো? এটা করে দিলাম। তাহলে কি হলো, সবকটা কারেন্সি ভ্যালু তো আমাদের চলে আসলো, যেটা একটু আগে আমরা করলাম। ডেসিমাল সরালাম, এটা হচ্ছে লাইভ প্রজেক্ট, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করছি। ডেসিমাল সরিয়ে দিলাম, ডেসিমাল সরালাম, তারপরে এখানে অ্যামাউন্টের সাইন, যেগুলো তার কারণ এগুলো সব অ্যামাউন্ট, সেই জন্য আমরা এগুলো অ্যামাউন্টের সাইন অ্যাড করে দিলাম। বোঝা গেল? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ক্রিয়েট এ বার চার্ট অফ দ্য অ্যাবাভ ডেটাবেস অন নেম অ্যান্ড গ্রস ফিল্ড, অ্যাপ্লাই সুইটেবল চার্ট ফিচার টু লেভেল লেজেন্ড অ্যান্ড ফরম্যাটিং। সেটাও আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। কিভাবে অ্যাড করেছি আমি পুরোটা দেখাবো না, তোমরা ট্রাই করবে। আমি এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে তাহলে আমি ফরম্যাট করে দিই, এটাকে একটু ভালো দেখতে করে দিই। ধরো এইটা করে দিলাম, ঠিক আছে। তো এটাতে টেবিলটা কি আসছে? জনের গ্রস কত আছে, কারণ কি বলেছে কিসের জন্য করতে? শুধুমাত্র গ্রসের জন্য করতে বলেছে। তাহলে কি করবে তোমরা? এইটা সিলেক্ট করবে আর গ্রস সিলেক্ট করবে। মনে আছে তো? গ্রস সিলেক্ট করবে, করার পরে কি করবে, এখান থেকে চার্ট অ্যাড করতে হবে তোমাদের। বুঝে গেল? আমি আর দেখাচ্ছি না, এবারে নিজেরা একটু করবে। তো এখান থেকে তোমাদের গিয়ে যেমন করে চার্টটা করতে হয় এরকম করে করে নেবে। তো চার্টটা করলাম, করার পরে কি হলো দেখো, এবারে এই এই গ্রাফটা দেখলে একদম এতটা ভিজিবিলি ভালো হচ্ছে। এখানে দেখতে গেলে কি আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে জনের গ্রস, এটা এখানে দেখতে গেলে একদম বোঝাই যাচ্ছে যে জন, এখানে জন সব থেকে হাইস্ট, কি জেন সব থেকে হাইস্ট জেন। এখানে হলে কি, এখানে হলে আমাকে প্রত্যেকটা ভেক্টর দেখতে হবে ম্যানুয়ালি দেখে। এখানে এই চার্টটা দেখলাম, দেখে বলে দিলাম জেনের সব থেকে বেশি। এবার এর ওপর নিয়ে যাও, এখানে দেখতে পাবে যে তার ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে কত। নেক্সট কি বলেছে? ক্রিয়েট ডিসপ্লে দ্য স্যালারি স্ট্রাকচার অফ ফার্স্ট এমপ্লয়ি ইউজিং পাই চার্ট। এখানে যেটা দিয়েছে, ফার্স্ট যে এমপ্লয়ি আছে তারটা পাই চার্টে, শুধু ফার্স্ট, এইটা তোমাদের অতটা আসবে না। মানে ফার্স্ট এমপ্লয়ি তো আছে না, জেনারেলি সবারটা আসবে। তো কি করেছে, এটা ফার্স্টের জন্য পাই চার্ট, শুধু 30,000-এর ওপর পাই চার্ট করেছে, এটা দ্যাটস ইট। তোমাদের জেনারেলি এটা করতে বললে হচ্ছে কি, সবারটা করতে বলতে পারে। এখানে গেলাম, এখানে গিয়ে তোমার পাই চার্ট দিয়ে দিলাম, তাহলে কি হলো, সবার ডেটাটার উপর পাই চার্ট হলো। 5 জন আছে, 5 জনের উপর দিয়ে দিল এখানে, ঠিক আছে। 32 এরকম করে দিয়ে দাও। কিন্তু এখানে বলেছে শুধু একজনের জন্য, ঠিক আছে, বলেছে যখন করে দিয়েছি, বাট এক্সামে সবারটাই দেবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে, কোনটা হলো আমাদের এফ হয়ে গেল, জি। ক্রিয়েট এ লাইন চার্ট টু ডিসপ্লে দ্য বেসিক স্যালারি অফ এমপ্লয়ি, অ্যাপ্লাই সুইটেবল চার্ট ফিচার ফর লেভেল এজেন্ট ফরম্যাটিং। এটাও তাই বলেছে, যেটা দেখালাম তোমাদের পাই চার্টে, এটা জাস্ট এই চার্টে বলেছে। তাহলে তোমাদের ফার্স্টটা হয়ে গেল। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে টাইপ দ্য ফলোইং কন্টেন্ট ইন আ ওয়ার্কশিট অ্যান্ড ডু দ্য ফলোইং। ঠিক আছে, এইগুলো বলেছে। সেলস ডেটার মধ্যে আমি এগুলো করেছি, সেলস ডেটার মধ্যে করেছি। এখন এখানে অনেকগুলোই ডেটা দেওয়া আছে, আমি সব ডেটা নিইনি। ফরম্যাট করে নিলে কি তোমার দেখতে সুবিধা, আর কিছুই না। চলো, এটা কি বলেছে যে টাইপ দ্য ফলোইং কন্টেন্ট, এগুলো নিয়ে নিয়েছি G4561, আমি 5টা ডেটা নিয়েছি এখানে, সবকটা নিয়ে নি। তোমরা যখন করবে সবকটা ডেটা এখানে নিয়ে নেবে, টাইপ করে করে। কি বলছে যে এন্টার দ্য র্যান্ডামলি ইউনিট সোল্ড অ্যান্ড রেট পার ইউনিট কলম, এন্টার ডেটা র্যান্ডামলি ইন দ্য ইউনিট সোল্ড অ্যান্ড রেট পার ইউনিট কলম। তো আমরা করে দিয়েছি সবকটার জন্য ইউনিট, করে দিয়েছি সবকটার জন্য, ঠিক আছে। প্রত্যেকটার জন্য র্যান্ডাম একটা ভ্যালু অ্যাড করে দিয়েছি। ক্যালকুলেট দ্য প্রাইস ইউনিট সোল্ড ইন্টু রেট পার ইউনিট করে বলতে বলছে। তো এই দুটো ইন্টু করে করতে বলেছে, করে দিয়েছি, করে ড্র্যাগ করে টেনে সবকটা এসে গেছে। নেক্সট কি, কম্পেয়ার দ্য সেলসম্যান ওয়াইজ টোটাল অ্যান্ড আইটেম ওয়াইজ টোটাল ইউজিং পিভট টেবিল ফিচার। দেখো এইখানে পিভট টেবিলটা ক্রিয়েট হবে। আচ্ছা, আমি ডিলিট করে দিয়েছি না, হয়েছে। তো কি বলেছে এখানে, কম্পিউট সেলসম্যান ওয়াইজ টোটাল অ্যান্ড আইটেম ওয়াইজ টোটাল ইউজিং পিভট টেবিল। তো এটা তোমরা নিজেরা করবে, আমি তাও একটু হাই হিন্ট দিয়ে দিচ্ছি, কম্পেয়ার সেলসম্যান ওয়াইজ টোটাল অ্যান্ড আইটেম ওয়াইজ টোটাল।
সেলসম্যান ওয়াইজ টোটাল, আর আইটেম ওয়াইজ টোটাল, মানে আইটেম মানে এইটা, টোটাল এইটা করে এই তিনটাকে নিয়ে তোমরা একটা পিভট টেবিল বানাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি না পুরোটা। ঠিক আছে, আমি জাস্ট একটুখানি আমি এটা দেখিয়ে করে দিলাম, আমি পুরোটা দেখাচ্ছি না। আরেকটা এটা বলেছে তোমরা ওখানে অ্যাড করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা চার্টের জন্য এখানে দিয়ে দিল, সেলসম্যান ওয়াইজ কোড এখানে তোমাদের দিয়ে দেবে। এরকম করে এটা করে নেবে। মানে আমি এটা দেখাচ্ছি না সেলস ডেটাটা, তাহলে তোমরা ট্রাই করবে না, পিভট টেবিলটা নিজেরা বানাবে, এই জন্য আমি দেখালাম না এটা। তো পিভট টেবিলটা তোমরা বানাবে যেমন করে, দরকার হলে আগের লেকচারটা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, মেক এ কম্পারিজন চার্ট টু ডিসপ্লে দা আইটেম ওয়াইজ সেল ইউজিং পিভট চার্ট। আরেকটা পিভট চার্ট বানাতে বলেছে, সেটাও তোমরা করবে, সেটাও আমি দেখাচ্ছি না। পিভটটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি দেখাচ্ছি না, তাহলে নিজেরা ট্রাই করবে না। এটা আমি দেখিয়ে দিয়েছি কোথায়, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। অ্যাপ্লাই ফরম্যাটিং ফিচার্স টু মেক দ্য চার্ট প্রেজেন্টেবল। ঠিক আছে, মানে লাস্টে তোমরা একটুখানি কোনো ছবি অ্যাড করলে বা কিছু অ্যাড করলে সেগুলো করে দিতে বলেছে। করে তাহলে কি, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 2 সেকেন্ড হয়ে গেল। থার্ডেরটা কি হয়েছে, ডু দা ফলো ইন শিট 1 রিনেম দা শিট অ্যাজ হোম। ঠিক আছে, শিট হোম করতে বলেছে, দিলাম। তারপরে কি বলেছে, ক্রিয়েট এ লিস্ট অফ আইটেম অ্যাজ পিকচার, শেপ, ওয়ার্ড আর্ট এন্ড স্মার্ট আর্ট। তো চারটে এরকম করে করতে বলেছে। করার পরে কি বলছে, ইনসার্ট আ হাইপার লিঙ্ক অন ফার্স্ট শিট টু কানেক্ট উইথ সার্চ ইঞ্জিন গুগল ক্রোম। এখানে একটা দিয়েছি গুগল বলে, সার্চ গুগল বলে। বলছে যে যেটায় ক্লিক করলে ডাইরেক্ট গুগল খুলে যাবে। সেটা আমরা কি করে করেছি, এখানটাতে গিয়ে এডিট হাইপার লিঙ্কে করেছি। ঠিক আছে, এডিট হাইপার লিঙ্কে করে ব্রাউজ পেজে গিয়ে আমরা এখানে গুগল, যেমন করে আমি দেখিয়েছিলাম ওরকম ভাবে আমরা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কি বলেছে, ইনসার্ট আ হাইপারলিংক অন ফার্স্ট সিট টু কানেক্ট উইথ সার্চ ইঞ্জিন অ্যাজ google.com। করে দিয়েছে, এটা google.com খুলে যাচ্ছে ডাইরেক্ট ক্লিক করলেই। ঠিক আছে, নেক্সট কি বলছে, ক্রিয়েট 4 other ওয়ার্কশিট রিনেম অ্যাজ পিকচার, শেপ, ওয়ার্ড আর্ট অ্যান্ড স্মার্ট আর্ট। পিকচার, শেপ, ওয়ার্ড আর্ট অ্যান্ড স্মার্ট আর্ট। ঠিক আছে, create multiple hyperlink on first sheet on all the item written in point for looking at the each and every other sheet। মানে ধরো তুমি লিস্ট অফ আইটেমের মধ্যে যেগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, লিস্ট অফ আইটেমের মধ্যে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো ক্লিক করলে, ধরো তুমি পিকচারে ক্লিক করছো, তখন পিকচার ট্যাবে চলে যেতে হবে। ঠিক আছে, ধরো কি করে করবে দেখো। ধরো পিকচার, দেখো এইখানে হাইপারলিংক মানে কি, মানে তুমি ওটা ক্লিক করলে হয় ওটা কোনো ব্রাউজারে খুলবে অথবা অন্য কোনো ডেটা খুলবে বা অন্য কোনো শিট খুলবে, মানে তোমার ওটা লিংক করে দেবে অন্য আরেকটা ওয়েতে। ঠিক আছে, সেটা হচ্ছে হাইপারলিংক। সেম ভাবে তুমি ধরো, আমি কিভাবে করলাম, পিকচারে রাইট ক্লিক করলাম, রিমুভ হাইপারলিংক করলাম, পিকচার আমি লিখেছি, হাইপারলিংক করলাম, করার পরে কি বলেছে আমাদের, যে এখানে যে কটা ট্যাব রয়েছে সেই ট্যাবের সাথে পিকচারের সাথে পিকচার ট্যাবের অ্যাড করে দিতে হবে। পিকচার ট্যাব কোথায় আছে, কিভাবে পাবো, প্লেস ইন দা ডকুমেন্ট, তার কারণ এই ডকুমেন্টের মধ্যে আছে, এটা অন্য এক্সেল শিট হলে সেই এক্সেল শিট দিয়ে দিতাম। গেলাম, যার পরে দেখো সেল রেফারেন্স দিয়ে দিয়েছে এখানে, পিকচার, পিকচার বলে যে ট্যাবটা আছে দিয়ে দিয়েছে, দিয়ে ওকে করে দিলাম। এবারে দেখো এটা যখন ক্লিক করছি ডাইরেক্ট চলে গেল পিকচারে। সেম ভাবে শেপের জন্য আমরা সেটা করব। শেপের জন্য কোথায় গেলাম, শেপের মধ্যে ক্লিক করলাম, শেপের জন্য যে ক্লিক করে শেপে চলে আসলো। ঠিক আছে, সেম ভাবে বাকি দুটো তোমরা করবে। নেক্সট কি বলেছে, হয়ে গেল, on each of the sheet picture, shape, word or smart art, add রেসপেক্টিভ আইটেম অ্যান্ড অ্যাপ্লাই সুইটেবল ফরম্যাটিং ফিচার অন দোজ। মানে ধরো পিকচারে গেলাম, ঠিক আছে, পিকচারে গেলাম, ওয়েলকাম টু পিকচার শিট, ধরো
ধরো পিকচার শিট বলেছে, এবার এই তোমরা ধরো তোমাদের দেখিয়েছি না আমি, ইনসার্টে গিয়ে তোমরা এখানে পিকচার অ্যাড করতে পারো, চার্ট অ্যাড করতে পারো, সবকিছুই সেরকম করে তোমরা এখানে একটা পিকচার অ্যাড করে দিলে, ঠিক আছে? হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো আমি একটা পিকচার অ্যাড করছি। ধরো আমার এই পিকচারটা রয়েছে, ঠিক আছে? এই পিকচারটা আমি অ্যাড করেছি, এই পিকচারটা এখানে আমি অ্যাড করে দিলাম, বুঝা গেল? এবারে যখন আমি পিকচারে ক্লিক করবো, এখানে চলে আসলে পিকচারে দেখতে পেলাম। হ্যাঁ, এবারে ধরো ক্লিক হেয়ার টু গো ব্যাক হোমে যখন ক্লিক করবে আবার এই পেজে চলে আসলে, ঠিক আছে? কেন? তার কারণ আমাদের পিকচারে ভ্যালিডেট করা হয়ে গেল। তখন আমরা আবার ব্যাক করতে চাই, তখন আবার ব্যাক করে দিলাম। ঠিক আছে, এটা আমরা হাইপার লিঙ্ক করে দিই হোম পেজ করছি। সেম ভাবে তোমরা এই তিনটের জন্য করে নেবে। করার পর তাহলে এই তিনটে টাস্ক কমপ্লিট হবে। এটাকে কমপ্লিট করে তোমরা সাবমিট করবে, আমি চেক করে দেখবো যে ঠিকঠাক করেছো কিনা, ঠিক আছে? এবারে বলে রাখছি, এবারে এই যে যেগুলো দেখালাম সেগুলোর পুরো থিওরিটিক্যাল একটা আমি করে দিয়েছি যে কিভাবে কিভাবে করলে কোনটা কিভাবে করতে পারবে তোমরা, ঠিক আছে? কিন্তু আমি আশা করব তোমরা এগুলো দেখে করবে না, তাহলে কি নিজেদের প্র্যাকটিস জিনিসটা হবে না, ঠিক আছে? তো এটা করো, করার পরে এটা কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টারটা। তাহলে নেক্সট তাহলে আমরা পরে কি চ্যাপ্টার আছে সেটা আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে?